স্টার্ট হওয়ার পরে দিলাম আসলে, দ্যাটস ওয়াই সালামটা এই সময় দিলাম। ওকে, আশা করতেছি সবাই সবার জায়গা থেকে ভালোই আছেন নাকি? ঠিক আছে। কথা তো থাকবেই সব সময়। হ্যাঁ, জরুরি কথা থাকবে, অনেক প্রবলেম থাকবে। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা গত ক্লাসের মধ্যে লাস্ট, আমি সবাইকে মিউট করে দিছি এজন্য কথা বলতে পারবেন না আর কেউ, একটু পরে আমরা কথা বলবো। আমরা আমাদের লাস্ট ক্লাসে যে পার্টটা দেখলাম, হ্যাঁ, প্রিমিয়ার প্রোর যে ইন্টারফেসটা, সেটা একটু দেখবো, দেখার পরে তারপর আমরা গল্প করব। আমাকে জাস্ট ইনশিওর করবেন যে আপনারা আমার স্ক্রিনটা একদম প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা সবাই। দেখা যাচ্ছে এবং সুন্দরভাবে শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করে দিব। ওকে, জাস্ট সফটওয়্যারটা অন করার জন্য যে প্রক্রিয়াটা, সফটওয়্যারের মধ্যে একটা ক্লিক করলেই সফটওয়্যারটা অন হয়ে গেল। হ্যাঁ, মিউট করে রাখছি, পরে প্রশ্ন নিব, খুব জরুরি কথা হলে আমাকে টেক্সট করবেন। তো সফটওয়্যারের মধ্যে ক্লিক করার পর অন হয়ে গেল। এখন সেই আগের মতো নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্টের অপশনটা কিন্তু এখানে বহাল থাকবে, এবং যেহেতু আমরা সবাই অলরেডি একটা কাজ করছি, আমাদের কিন্তু হিস্টোরিতে সেই নামটা আছে, দেখেন ব্যাচ 2415 এখানে লেখা আছে। লাস্ট ডে, দুদিন আগে কিন্তু আমরা এখানে একটা ক্লাস করছি, আমাদের প্রথম ক্লাসটা করছি। এখন আমরা এই হিস্টোরি থেকে ওই প্রজেক্টের মধ্যে ঢুকে কিন্তু কাজ করতে পারবো। সো আমি এই ব্যাচ 2415 এখানে জাস্ট একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার পুরো প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে পুরনো একটা প্রজেক্ট ওপেন করার ওয়ে। সহজ কথায় একদম পুরনো প্রজেক্টকে কিভাবে আমরা ওপেন করব, এটা হচ্ছে সেই ওয়ে, এখানে ভিন্ন আর কোনো কিছু নাই। তো খুব সম্ভবত প্রজেক্টের মধ্যে কিছু আমি মনে হয় সেভ টেপ করে রাখি না, এই জন্য নাই হয়ে গেছে সবকিছু। অসুবিধার কোনো কারণ নাই, আমরা একদম নতুনভাবে শিখবো। আমি খুব শর্টলি এবং দ্রুত গতির সাথে রিপিট করে যাব, কারণ আজকে অনেক নতুন নতুন বিষয় শিখবো, আমরা পুরনো বিষয় নিয়ে খুব বেশি সময় থাকতে পারবো না। যারা আজকেই প্রথম জয়েন করছি, বা সেদিন জয়েন করতে পারিনি, বা রেকর্ডেড ক্লাস দেখিনি, বা কিছুই জানি না, কোনো অসুবিধা নেই, এখন মনোযোগ দিন, সবকিছু বুঝতে পারবেন। সফটওয়্যার অন করার পরে প্রথম দিকে যে অপশনগুলো এখানে দেখা যায়, এগুলো হচ্ছে মেনু বার। এই মেনু বারের মাধ্যমে আমরা অনেক ইনস্ট্রাকশন দিব, অনেক কাজ আমরা করতে পারবো। এবং তার নিচে এই প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে প্যানেল, এগুলোকে এক একটা প্যানেল বলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভাষায়। ইনফ্যাক্ট অ্যাডোবি সফটওয়্যারের মধ্যে, অ্যাডোবি ফটোশপ, আফটার ইফেক্ট, অ্যাডোবি যে কোনো সফটওয়্যারের মধ্যে আপনি ঢুকলেই যে ঘরগুলো দেখতে পারবেন, প্রত্যেকটাকেই এক একটা প্যানেল বলে। সো এই প্যানেলগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর প্যানেল প্রত্যেকটা। তো প্রত্যেকটা প্যানেলের আবার ভিন্ন ভিন্ন নামও আছে, এটার নাম হচ্ছে সোর্স প্যানেল, এটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল, এটার নাম টাইমলাইন প্যানেল, এটার নাম হচ্ছে প্রোগ্রাম মনিটর বা প্রোগ্রাম প্যানেল। এবং এইখানে আরও কিছু ইসেনশিয়াল গ্রাফিক্স, অর্থাৎ টেক্সটের কাজ এখানে করা যায়, কালার গ্রেডিং এর কাজ এখানে করা যায়, কালার কারেকশনের কাজ এখানে করা যায়, সাউন্ড ডিজাইনিং এর কাজ এখানে করা যায়। এই ধরনের ক্ষেত্র বিশেষে আমরা এই ঘরটার মধ্যে ভিন্ন ভিন্ন প্যানেলও চাইলে অন করতে পারবো। এই যে যেমন ইসেনশিয়াল গ্রাফিক্সটা ওপেন করা আছে, আমি যদি এখানে ইসেনশিয়াল সাউন্ডে একটা ক্লিক করি, তাহলে ইসেনশিয়াল সাউন্ডের প্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল। আমি যদি এই লিমিট্রি কালারের মধ্যে একটা ক্লিক করি, তাহলে লিমিট্রি কালারের প্যানেল ওপেন হয়ে গেল। এরকম করে আমরা যে কোনো প্যানেলের উপর ক্লিক করলে সেটা আবার বন্ধও হয়ে যাবে, আবার ক্লিক করলে সেটা আবার ওপেনও হয়ে যাবে। যাই হোক, এই প্রত্যেকটা প্যানেলের মধ্যে বা এই প্রত্যেকটা প্যানেলের সমন্বয়ে আসলে আমরা ভিডিও এডিটিং এর কাজটা সম্পন্ন করব। এই জায়গাটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল, সব ধরনের এলিমেন্টস আমরা এখানটাতে নিয়ে আসব। তো প্রত্যেকটা কাজই এক বা দুইভাবে করা যায়, দুই রকম ভাবে করা যায়। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আমি কোনভাবে মাউসটাকে ক্লিক করতেছি, কোথা থেকে ফাইল নিয়ে আসছি, কিভাবে স্লাইড করতেছি, এই ব্যাপারগুলো সবাই নোটিস করবেন। কারণ অনেক ওয়েতে কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে লাস্টে বা ফাইনালি আমি, বা অনেক সিনিয়র যে পার্সনগুলো আছে তাদেরও কাজ তো সবসময় দেখার উপরই থাকা হয় আমারও। তো সেই কাজগুলো দেখতে দেখতে কিন্তু ফাইন্ড আউট করে বের করছি যে কোন ওয়েতে কাজ করলে আমাদের কাজগুলো দ্রুত করা যায়, এগুলো একটু মাথায় রাখতে হবে। সো লাস্ট ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে বলছিলাম যে কিবোর্ড শর্টকাট প্রচুর পরিমাণে ব্যবহার করা উচিত আমাদের। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে যখন আমরা কাজ করব, অথবা যখনই আমরা ভিডিও এডিটিং এর কাজ করব, ভিডিও এডিটিং এর কাজ একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে একটু টাইম লাগে, এগুলো ছবির মতো না যে 3-4 ঘন্টা বসলাম হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এগুলো একদিন, 2 দিন, 1 মাসেরও প্রজেক্ট থাকতে পারে, সবগুলো মোটামুটি আপনার 2-3 দিন প্রজেক্টই হবে। কোনোটাই আসলে আধা ঘন্টা 1 ঘন্টার প্রজেক্ট আর নাই, এই কালে আর আধা আধা ঘন্টা 1 ঘন্টার প্রজেক্ট পাবেন না, সবই বড় বড় প্রজেক্ট। সেগুলো লং টাইম কাজ করতে হয়। লং টাইম কাজ করার জন্য আমাদেরকে যে প্রথম যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রজেক্টকে ঠিকমতো সেভ করতে হবে। আমরা একটা কাজ করলাম, কাজ করে প্রজেক্টকে ঠিকমতো সেভ করলাম না, তাহলে কিন্তু প্রজেক্টটা হারায় যাবে। সো প্রজেক্ট সেভ করার জন্য কিভাবে শুরুর ইন্টারফেসটা খুলে, আমাদের আশা করছি সবাই মনে আছে। যাদের মনে নেই তারা একটু প্রথম ক্লাসটা দেখে নিব, তাহলে
ভালো হবে। তাছাড়াও আমরা যদি এইখানে ধরেন এটা একটা প্রজেক্ট, আমরা ভিডিওর কাটছে সব ধরনের কাজ এখানে কমপ্লিট করছি বা করব বা করতেছি হোয়াট এভার, এটাকে যদি আমরা কোনো একটা জায়গাতে সেভ করতে চাই তাহলে কিন্তু এই ফাইল অপশনে একটা ক্লিক করে দেখেন এখানে সেভ অ্যাজ নামে একটা বাটন আছে, এই যে সেভ অ্যাজ, এখানে ক্লিক করার পরে আমি কিন্তু আমার কম্পিউটারের যে কোনো একটা ফোল্ডার, আমার সুবিধা মতো যে কোনো একটা ফোল্ডার আমি কিন্তু সেভ করে রাখতে পারি, যাতে করে পরবর্তী সময়ে আমি কাজটা ইজিলি করতে পারি। তাহলে কিন্তু অনেক বড় বিপদ সামনের দিকে আসবে। এটার একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে তারপর সামনে ফরওয়ার্ড করব। তার আগে আমি কিছু ফাইল নিয়ে আসি প্রজেক্টের মধ্যে, যেগুলো দিয়ে আসলে আজকে আমরা কাজ করব। এই ফাইলগুলো একটু নিয়ে আসি। জাস্ট এ মোমেন্ট, কিছু ফাইল আমি একটু চুজ করে নিয়ে আসি। আমি ক্লিক করে করে আমার পছন্দ মতো কিছু ফাইলকে চুজ করে কিন্তু এখানে নিয়ে আসতেছি, এর বাইরে কোনো কিছু এখানে করছি না। তো 4-5টা ফাইল বা 4-5টা ভিডিও আমি চয়েস করছি আমার মন মতো, সেটাকে জাস্ট ক্লিক করে কন্ট্রোল দিয়ে আমি এগুলোকে সিলেক্ট করলাম আমার কম্পিউটারের ফোল্ডারের মধ্যে, সেখান থেকে স্লাইড করে নিয়ে চলে আসলাম। 7টা টোটাল ছেড়ে দিলাম, এখানে এনে আমার প্রজেক্ট প্যানেলে চলে আসলো। এখন এইগুলো নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো। তো সিকোয়েন্স তৈরি করার জন্য এই যে এই ফাইল অপশন থেকে নিউ থেকে সিকোয়েন্সে ক্লিক করার পরে আমি কিন্তু এখান থেকে আমার সুবিধা মতো সিকোয়েন্স নিতে পারি। ফর এক্সাম্পল আমি একটা এইচডি সিকোয়েন্স নিব যেটা 30 ফ্রেম পার সেকেন্ড 1080 পিক্সেল 30 এফপিএস এর একটা সিকোয়েন্স আমি নিতে চাইলে আমি কিন্তু এখানে ক্লিক করেই এটা নিতে পারি। হ্যাঁ, তো এটার ব্যাপারে ডিটেলস প্রথম ক্লাসে জানতে পারবেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে সাধারণত যখন ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় তখন তারা পারফেক্টলি শ্যুট করে দেন কিন্তু আপনাকে প্রোভাইড করে। সো আমাদের আর নতুন করে সিকোয়েন্স না নিলেও কিন্তু চলবে, আমরা ডিরেক্টলি এই ভিডিওগুলো নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারবো। ডিরেক্টলি এই ভিডিওগুলো নিয়ে কাজ শুরু করার জন্য যে কোনো একটা ভিডিওকে জাস্ট এভাবে স্লাইড করে এখানে নিয়ে আসলেই একটা সিকোয়েন্স কিন্তু তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। আমি যখন ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি আমার ক্যামেরার ভিডিওগুলো যতটুকু মনে পড়ে 4K 60 এফপিএস অথবা 4K 30 এফপিএস এর ওইরকম কিন্তু আমার ক্যামেরাগুলো একদম রিয়েলি, মানে আমি আপনাকে বলে দিলাম ডিটেলসটা কেমন। তো আমরা যদি প্রপার্টিজে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারি 1920 by 1080, হ্যাঁ এইটার ক্যাপাবিলিটি এখানে আছে। অথবা আমি যদি এই এখন যে ভিডিওটা নেওয়ার পর যে সিকোয়েন্সটা তৈরি হলো সেই সিকোয়েন্সের ব্যাপারে ডিটেলস জানতে চাই, যে সিকোয়েন্সটার মাপ, রেশিও, ফরম্যাট বা ফ্রেম কোনটা কত কি সব কিছু কিন্তু আমরা এই যে সিকোয়েন্স অপশন একটা আছে এখানে ক্লিক করার পরে সিকোয়েন্স সেটিংসে একটা ক্লিক করব, দেন কিন্তু আমরা এখানে দেখতে পারবো এখানে লেখা আছে 59.94 ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ 60 ফ্রেম পার সেকেন্ড। আমি কিন্তু এই ভিডিওটা যে করছি এটা কিন্তু 60 ফ্রেমের ভিডিও কিন্তু করা হয়েছে, প্রত্যেকটা মানে 60 ফ্রেম ছিল এবং ভিডিওটার আসলে এইচডি 1920 by 1080 এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার সিকোয়েন্সের সেটিংসটা। তো এইভাবে করে কিন্তু আমরা অটোমেটিক একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। বাট প্রবলেম আছে, আমরা যেহেতু এডিটর, ফর এক্সাম্পল আমাদেরকে অনেকগুলো ক্যামেরার সিন দিল, আমাদেরকে একটা ডিএসএলআর ক্যামেরার সিন দিল, স্মার্টফোনের সিন দিল, ড্রোন ক্যামেরার সিন দিল, আমাদেরকে একটা বড় ক্যামেরার সিন দিল, আমাদেরকে একটা সিনেমা ক্যামেরার সিন দিল। এখন এই যে 4-5টা ক্যামেরার সিন, তখন তো আপনি কনফিউজড হয়ে যাবেন যে আপনি কোন ক্যামেরার সিনকে বা কোন ক্যামেরার সিন অনুযায়ী আপনার সিকোয়েন্সটা তৈরি করবেন, রাইট? এটা একটা প্রবলেম। তো বেসিক্যালি ক্যামেরার সিন অনুযায়ী সিকোয়েন্সটা তৈরি হয় না, এটা তৈরি হয় হচ্ছে আপনার ভিউয়ার্সের উপর ডিপেন্ড করে, আপনি কোন প্ল্যাটফর্মে আপনার ভিডিওটাকে ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে। কমনলি যেটা যদি বলি, কমন ওয়ে হচ্ছে আপনার ভিডিওটা ম্যাক্সিমাম সময় হয়তো বা এইচডি অথবা 4K ভিডিও হবে, সহজ হিসাব। তো এইচডি ভিডিও নেওয়ার জন্য তখন কিন্তু আমরা ওই সিকোয়েন্স ফাইল থেকে নিউতে গিয়ে নতুনভাবে সিকোয়েন্স তৈরি করতে পারি। এইচডি সিকোয়েন্স কিন্তু আমরা অটোমেটিকলি তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমার এটা কিন্তু একটা এইচডি সিকোয়েন্স, তো এই এইচডি সিকোয়েন্স তৈরি করে তার মধ্যে আমরা একটার পর একটা ভিডিও জোড়াতালি লাগাই একটা সুন্দর স্টোরি লাইনের উপর ডিপেন্ড করে একটা ভিডিও আমরা তৈরি করব। এটা হচ্ছে সহজ হিসাব। তাহলে কোনো ভিডিও যদি আমার এমন থাকে যেটা আসলে এইচডি ভিডিও অনুযায়ী আছে, তাহলে সেই ভিডিও স্লাইড করে আমি এরকম সিকোয়েন্স বানিয়ে নিতে পারি, অথবা এই সিকোয়েন্সের মধ্যে বা এই ফাইল অপশন থেকে আমি কিন্তু একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে পারি। আশা করছি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা বিষয়ে বলি, একটা একটা করে এরকম বিষয় আসতেই থাকবে, আপনারা সবাই মনোযোগটা ধরে রাখবেন কাইন্ডলি। সো অনেক বিষয় শেখার আছে, তো আজকে আমাকে একটু সময় দেন দ্রুত, তাহলে দ্রুত ছেড়ে দেবো সবাইকে, লার্নিং পিরিয়ডটা একটু তাড়াতাড়ি করে ফেলি। তো ভিডিও এডিটিং এর কাজ করতে গেলে একটু সময় লাগে যেহেতু, তাহলে মানে আমাদেরকে দ্রুত কাজ করার ওয়েগুলো জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমি মাউসগুলো কিভাবে মুভ করতেছি, কোথায় কি করতেছি এটা একটু ফলো আপ করবেন, আপনারা এইভাবে করবেন। এবং তারপরে কথা হচ্ছে কিবোর্ড শর্টকাট ইউজ করতে হবে। এই এডিট অপশনে ক্লিক করলে দেখেন এই যে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন চলে আসতেছে, এখানে দেখা যায় কোন বাটন ক্লিক করলে কোনটা হয়, আমার কিবোর্ডের কোন বাটন ক্লিক করলে ইজিলি কোনটা হবে, যেখানে লেখা আছে সিলেকশন টুল। সিলেকশন টুল কোনটা মনে আছে? এই যে এটা হচ্ছে সিলেকশন টুল, এই যে এটা
এই সিলেকশন টুল সহজভাবে অন করতে কি চাপা লাগবে? ভি প্রেস করতে হবে। আবার এই যে রেজর টুল, এই রেজর টুল দিয়ে আমরা কাটসের কাজ করছিলাম, মনে আছে? এই রেজর টুল সহজে অন করার জন্য আমাদেরকে সি প্রেস করতে হবে। এরকম এই ভিডিও এডিটিং এর সব অপশনের জন্য একটা একটা করে শর্টকাট আছে। এই শর্টকাটগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই শর্টকাটগুলো কিন্তু আমরা এখান থেকে আবার চেঞ্জও করতে পারবো। বাট কেউ চেঞ্জ করবেন না, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো কেউ চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে সামনে বিপদে পড়বেন, কারণ আমরা লং টার্ম কাজ করব লাইফে। কারণ অ্যাডোবির অন্য সফটওয়্যারে গেলেও, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর, অন্য যেখানে আপনি যাবেন সেখানে এই শর্টকাট বাটনের অপশনগুলো সেম থাকবে, একই রকম। অর্থাৎ ওইখানের মধ্যেও যদি আপনি সিলেকশন বাটন অন করতে চান, ভি প্রেস করলে সিলেকশন বাটন অন হবে। এটা চেঞ্জ করলে যেটা হয়, অন্য সফটওয়্যারে কাজ করতে অসুবিধা হবে। তো এটা চেঞ্জ করার দরকার নাই, ডিফল্টভাবে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তাহলে আমাদের কাজগুলো খুবই দ্রুততার সাথে হবে। আশা করছি যে কয়টা বিষয় বললাম আমাদের সবাই ক্লিয়ার বুঝতে পারছি। তো আমি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, যে গতিতে যাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে কি কারো বুঝতে আমাদের? আমি, হ্যাঁ, আমরা এই গতিটা বহাল রাখি, এটাকে স্লো বা ফাস্ট না করে এই গতিতে থাকি তাহলে। ঠিক আছে। তো এখন আমি আবার মিউট করে দিচ্ছি সবাইকে। তো আমরা যে গতিতে ছিলাম, একটু নতুন বিষয়ে যেহেতু যাব, একটু স্লো হব আমি, বাট আমরা একটু অ্যাডপ্ট করার ট্রাই করবো। এই বিষয়গুলো কিন্তু খুবই সিম্পল সিম্পল বিষয়, এগুলো শিক্ষণীয় বিষয় কিন্তু না। আমরা এখন এডিটিংয়ে ঢুকিয়ে নাই, আমরা এখন এডিটের ইন্টারফেসেই পড়ে রইছি। ওকে, আজকে কিন্তু আমরা একটু এডিটের মধ্যে যাব, একটু এডিটের জগতে যাব। তো এডিটের জগতে আসলেই, ভিডিওর ব্যাপারে কথা আসলেই, বা ভিডিও যখনই মাথায় আসে, আমাদের কিছু শব্দ আমাদের মাথায় আসে। MP4, MOV ফাইল, হ্যাঁ, এইচডিভি ফাইল, বিভিন্ন ফাইলের কিন্তু নাম আসতেছে। আসলে এগুলো কি? এই যে MP4 শব্দটা, MPEV, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে কি? এগুলো একটু জানার দরকার আছে না? আছে, এগুলো জানার দরকার। অ্যাজ আ এডিটর পারপাস আমাদেরকে MP4 বা এই ব্যাপারে একটু ডিটেলস আমরা টের পাবো হচ্ছে যখন আমরা এক্সপোর্ট করব কোনো একটা ভিডিওকে। আমরা কাজ শেষ করে এরকম এক্সপোর্ট অপশনে যাব, আসতেছে একটা মিনিট, এরকম যখন এক্সপোর্ট অপশনে যাব, এখানে কিন্তু আমরা MP4 এর ব্যাপারে, MP3 এর ব্যাপারে একটু ডিটেল জানতে পারবো। বাট শুরুর দিকে এখন আমরা একটু সাধারণ জ্ঞানটা নিয়ে রাখি। এই যে MP4, এই যে মুভ বা MOV ফাইল বা MVI ফাইল, এগুলো হচ্ছে প্লেয়ারের নাম। আপনি যে একটা ভিডিওকে মানে কম্প্যাক্ট করে রাখবেন, আমি একটু সহজে বুঝিয়ে বলি, সবাই বুঝে বুঝে দেখুন। আমার এখানে এই ভিডিওটা কত এমবি দেখি তো একটু। এই ভিডিওটা হচ্ছে 160 এমবির, হ্যাঁ, 160 এমবি। তারপরে এই ভিডিওটা নিলাম, এটার প্রপার্টিজ কত দেখি একটু। এটা হচ্ছে 136 এমবি। আমরা যদি অন্য কোনো ভিডিও দেখি, এরকম তিনটা ভিডিও আমরা দেখলাম, এটা হচ্ছে 252 এমবি। তাহলে আমি যে 60টা ভিডিও নিলাম, আপনাদের মনে হয় না এই 60টা ভিডিও অলমোস্ট 1.5 জিবি বা 2 জিবি হয়ে যেতে পারে? এই 60টা ভিডিও কিন্তু অনেক বড়, হ্যাঁ, 1.5 থেকে 2 জিবি হয়ে যেতে পারে 60টা ভিডিও। এখন এই 60টা ভিডিওকে যখন আমি একসঙ্গে এডিট করলাম, ছোট ছোট অংশ নিয়ে কার্ডসগুলোকে জোড়া লাগাইলাম, জোড়া লাগানোর পরে আমি যখন ফাইনাল একটা আউটপুট বের করে নিয়ে আসলাম, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা ফাইল হবে, 600-700 এমবির একটা ফাইল হয়ে যাবে, তাই না? ধরেন টোটাল টোটাল ছিল 2 জিবির, টোটাল 2 জিবির ফাইল নিয়ে আমি কাজ করছি, বাট 2 জিবি তো আমি ইউজ করি নাই। এখান থেকে কাজ করে ছোট ছোট অংশ নিয়ে নিয়ে কিন্তু আমি কাজগুলো করছি। কিন্তু কাজ করার পর যখন আমি আউটপুট দিতে যাব, এটা কিন্তু 600 থেকে 700 এমবি হয়ে যাবে। তার মানে কি স্টোরেজটা অনেক বড় হয়ে গেল, তাই না? স্টোরেজটা অনেক বড় হয়ে গেল। তারপর আমি যে এক্সপোর্ট করলাম, আমি ওকে যেভাবে এক্সপোর্ট হতে বলছি, আপনারা একটু বাঙালিয়ান ভাবে চিন্তা করেন, আমি ওকে যেভাবে তৈরি করছি ও কিন্তু সেভাবে তৈরি হয়েছে। লাইক এটাকে কিভাবে বলবো, লাইক বাংলাদেশের যে পাট দিয়ে তৈরি বিভিন্ন প্যাকেট তৈরি হয়, বিভিন্ন বস্তা তৈরি হয়, এটা আমরা ওকে যেভাবে তৈরি করছি ওটা আমাদের দেশের জন্য ফ্যামিলিয়ার, আমরা ওকে ব্যবহার করতে পারতেছি। কিন্তু এটা তো এমন হতে পারে যে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ এটাকে ইউজ করতে পারতেছে না, তাই না? তার মানে পৃথিবীর কিছু মানুষ বা বড় বড় কোম্পানি তখন তৈরি করলো যে এই যে বড় বড় যে ভিডিওগুলো, এগুলোকে কিভাবে এমন একটা ওয়েতে আনা যায় যাতে করে সব ধরনের ডিভাইসে প্লে হয়, মোবাইলেও প্লে হয়, কম্পিউটারে প্লে হয়, ডিভিডিতে, সিডিতে, টিভিতে, ইন্টারনেটে, ইউটিউবে, অনলাইন প্ল্যাটফর্ম কিংবা ওয়েবে, সব জায়গায় জানি প্লে হয়। তখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্লেয়ার বের করছে, বিভিন্ন কম্পোজিট প্লেয়ার বের করছে। আচ্ছা, জিপ ফাইলকে জানি কি বলে না, জিপ ফাইলকে কি বলে, কি বলতে পারবেন? কম্প্রেস। বিভিন্ন কম্প্রেস ফাইল তৈরি হয়েছে, এই এক একটা কম্প্রেস ফাইলের নাম হচ্ছে MP4, মুভ, ওয়াপ, ওয়েভ। যেমন ধরেন আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না ভিডিও প্লে হয়, যেমন দারাজে বা ই ভ্যালিতে বা অন্যান্য যে ওয়েবসাইট আছে, ওইখানে গেলে ওদের কিন্তু অ্যাডভার্টাইজ দেখতে পাই, ভিডিও আকারে কিন্তু চলতে থাকে। তো ওইটা কি, ওইটা কি MP4 ফাইল? না, ওইটা MP4 ফাইল না, ওইটা ওয়েব ফাইল। ওই ভিডিওটা এক্সপোর্ট করা হয়েছে ওয়েব ফাইলের আকারে। আমরা যে আমাদের মোবাইলে যে ভিডিওটা দেখতে পাই, আপনার আমার স্মার্টফোনের মধ্যে যে ভিডিওটা আমরা কম্পিউটারে দেখতে পাই, যে ভিডিওটা ডিভিডির মাধ্যমে আমরা টিভির মধ্যে দেখতে পাই, এটা কি ফাইল? এটা MP4 ফাইল।
কিছুদিন আগে, এখন তো আইফোন বা অ্যান্ড্রয়েডে সব ধরনের ভিডিও প্লে হয়, আপনি যে কোনো ভিডিও নিলেই প্লে হয়, এটা আধুনিক যুগের কথা। বাট এই যে কিছুদিন আগে আইফোন 10-এর যদি একটু দিকে তাকাই আমরা, ওটার মধ্যে কিন্তু MP4 ফাইল প্লে হইতো না, খুব সম্ভবত ওটার মধ্যে মুভ ফাইল, AVI ফাইল প্লেয়ার মানে প্লে হতো। তো এই যে AVI ফাইলগুলো, এগুলো কারা তৈরি করছে, AVI এই কম্প্রেসরটা কারা তৈরি করছে? এটা অ্যাপেল তৈরি করছে। অ্যাপেল তৈরি করছে তার কাস্টমারদের জন্য, যাতে তার কাস্টমাররা যে কোনো ভিডিওকে তার ডিভাইসের মধ্যে প্লে করতে পারে। সো এই যে MP4 ফাইল, আপনারা এখন মাথার মধ্যে এটাকে চিন্তা করেন একটা কার্টুনের মতো, একটা বক্সের মতো করে চিন্তা করেন। মিউট করে রাখবেন প্লিজ সবাই। একটা বক্সের মতো করে চিন্তা করেন, প্রত্যেকটা বক্সের এক একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, এক একটা আলাদা আলাদা সিস্টেম আছে। তো MP4 একটা কোম্পানি বের করছে, মাইক্রোসফট খুব সম্ভবত MP4 কে বের করছে। তো অ্যাপেল বের করছে AVI। তো এই বক্সগুলো তারা তৈরি করছে, তোমরা তোমাদের ভিডিওগুলোকে কম্প্যাক্ট করে এডিটিং করে এরকম একটা বক্সের মধ্যে তৈরি করবা, যেটা সবাই ইউজ করতে পারবে। যাতে করে এই যে MP4 ফাইলে যদি আমরা এক্সপোর্ট দিই, আমরা যারা ভিডিও এডিটর, আমরা যখন MP4 ফাইলে এক্সপোর্ট দিব, তার মানে কি এটা সব ধরনের MP4 সাপোর্টেড ডিভাইসে প্লে হবে। আমরা যখন AVI তে এক্সপোর্ট দিব, তখন সব ধরনের AVI সাপোর্টেড ডিভাইসের মধ্যে এটা প্লে হবে। আমরা যখন MP3 তে এক্সপোর্ট করব, দ্যাট মিন্স অডিও, তখন সব ধরনের অডিও প্লেয়ারের মধ্যে ওইটা কিন্তু প্লে হবে। আমরা যদি MP4 কে অডিওর মতো করে চালাতে চাই, এটা কি চলবে? আপনারা কি বলেন, চলবে? আমরা যদি MP4 কে অডিওর মতো প্লে করি, আমরা যদি MP3 তে এক্সপোর্ট দিই, সেটা কি MP4 এ চলবে? চলবে না। আমরা যদি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে অমনি বললাম আমার ওয়েবসাইটের মধ্যে আমি চালাবো, সেটা কি চলবে? চলবে না। ওয়েবসাইটের জন্য আলাদা এক্সপোর্ট করতে হবে। দ্যাট মিন্স এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ফরম্যাট, এক একটা ফাইল ফরম্যাট। আপনি আপনার সুবিধা মতো এটাকে এক্সপোর্ট করে নেবেন। ম্যাক্সিমাম সময় ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্ট দিবে না, ক্লায়েন্ট বলবে এইচডি ভিডিও এক্সপোর্ট দাও, ক্লায়েন্ট অত কিছু বোঝে না। তো ম্যাক্সিমাম মানে কমন কথা হচ্ছে, ইউটিউবে আমরা যে ভিডিওটা দেখি না, দ্যাট মিন্স এইচডি ভিডিও সবসময় আমরা আসলে ওইভাবেই এক্সপোর্ট করবো। এর আরও মাধ্যম আছে, H.264 বলতে একটা মাধ্যম আছে, আরও অনেক ডিটেলস আছে, যেগুলো আমরা এক্সপোর্টের যখন পাল্লায় যাব আমাদের পরবর্তী বা তারপরের ক্লাসে, তখন আমরা এগুলো জানবো। এখন আমরা এগুলো জানবো না। সো আপাতত এই বিষয়গুলো এই পর্যন্ত ছিল। আশা করছি সবাই আমরা ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ, আমি আনমিউট করে রাখছি, বাট প্লিজ কেউ মিউট করে রাখবেন প্লিজ। হ্যাঁ, এই মুহূর্তে আমরা একটু আগায় যাই সামনের দিকে, দ্রুততার সাথে আগাই, তাহলে বিষয়গুলো শেষ হলে পরে গল্প করতে মজা লাগবে। ওকে, এখন আমরা সেদিন তো সোর্স প্যানেলের মধ্যে নিলাম, কিভাবে কাটস করলাম একটু দেখে নিই, আমরা তো ভুলে গেছি। তো যে কোনো ভিডিওকে কাটস করার জন্য আমরা সোর্স প্যানেল ইউজ করতে পারি। সোর্স প্যানেল হচ্ছে কিছুটা আমাদের রান্নাঘরের দা বটির মতো। আমরা একটা সবজিকে যদি কিনে নিয়ে আসার পর একটু কাটাছাটা কাজ করি, সেটা হচ্ছে এই সোর্স প্যানেল। যে কোনো ভিডিওকে এরকম সোর্স প্যানেলে নিয়ে যাব। এরপর যদি আমরা জাস্ট আ মোমেন্ট, আমার একটা স্লো কাজ করতেছে। ওকে, তা আমরা যদি এই ভিডিওটাকে একটু স্লো বা ফাস্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। যেমন ধরেন আমি এইখান থেকে এই পর্যন্ত নিতে চাচ্ছি ভিডিওটা, রাইট? তাহলে আমি কি করতে পারি, এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে মার্ক ইন বাটন আর একটা হচ্ছে মার্ক আউট বাটন। সো আমি এটাকে এখানে রেখে এই মার্ক ইনের উপর একটা ক্লিক করলাম, কিছু তো সামনে নিয়ে যাওয়ার পরে মার্ক আউটে একটা ক্লিক করলাম, তাহলে আমার ভিডিওটা কাটস কিন্তু হয়ে গেল। এখন যদি এখান থেকে কেউ বলেন তো, আমি যদি শুধু এই ভিডিওটার মধ্যে শুধু অডিওটা নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে আনতে পারি? ভিডিওটা আমি নিব না, শুধু অডিওটা নিব। হ্যাঁ, এই যে একটা এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা দেখতে কিন্তু ফ্রিকোয়েন্সির মতো, অডিও ফ্রিকোয়েন্সি থাকে না? হ্যাঁ, ঠিক আছে, সবাই এবার মিউট করে দেন। আবার দেখেন আমি এটাকে টান দিই, দেখেন এই যে এটা কি মনে আছে না, নিচের এটা কি, এটা হচ্ছে অডিও আর এটা হচ্ছে ভিডিও, রাইট? আমাদের মনে থাকার কথা। হ্যাঁ, এই যে অডিওর মধ্যে দেখেন, হ্যাঁ এটা উপরে প্লে হবে, বাট এটা কিন্তু এই কনসেপ্ট না, এটা অডিও আর ভিডিও একসাথে। এখানে অডিও আর ভিডিও দুটোই একসাথে প্লে হবে। যাই হোক, সো এই অডিওর মধ্যে এই যে উঁচু নিচু দাগ দেখা যাচ্ছে না, এগুলোকে এডিটরদের ভাষায় বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সহজ ভাষায় এগুলোকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই যে লোগোটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ ওয়েভও বলে, ফ্রিকোয়েন্সি বলে। তো ফ্রিকোয়েন্সি একটু ডেপথের ওয়ার্ড আর কি। সো এই যে লোগোটা আছে না, এই লোগোটাই কিন্তু ফ্রিকোয়েন্সি লোগো বলে। এই লোগোটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি লোগো। আর এই যে ভিডিওগুলোকে দেখতে পাচ্ছি আমরা, এই ভিডিওটাকে কিন্তু রিল বলে। এখন যে ফেসবুকে রিলস নামটা আসছে না, এই রিলসের নামের প্রচলন কিন্তু ওই আগের আদিম আমলের রিল থেকেই আসছে। সো এই যে লোগোটা, চিহ্নটা, এটাকে কিন্তু রিল চিহ্ন বলে। এটা জাস্ট জেনে রাখার জন্য, মুখস্থ করার কোনো বিষয়বস্তু না, নোট করার কোনো বিষয়বস্তু না, সমস্যা নাই। এটা আপনাকে কেউ প্রশ্ন করবে না, বা আপনার কোনো টিম মেম্বারও কখনো আপনাকে বলবে না। তো আমরা এখন আসলে এই ভিডিও এবং অডিও দুটোকে একসাথে নিতে চাচ্ছি। আমরা এটাকে স্লাইড করে ধরে এখানে নিয়ে চলে আসলাম। এটার পাশে যতটুকু আমরা কাটলাম, শুধুমাত্র সেই পার্টটুকুকে। একটা বিষয় একটু করছি, আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। এই যে এটাকে বড় করলাম না ছোট করলাম না, এটা কোনো আহামরি বিষয় না। মাউসটা এখানে
এখানে নিলেই এটাকে টেনে এরকম একটা চিহ্ন হয়ে যায়, এটাকে টেনে এরকম ছোট করতে পারি, এটাকে টেনে এরকম বড় করতে পারি। দেখার সুবিধার্থে আমরা এরকম বড় ছোট করব। আমাদের বড় ছোট করার প্রয়োজনীয়তা সামনে হবে, তখন আমরা আরো দেখব। সো আমি বারবার কিন্তু বলছি মাউস দিয়ে আমি কোথায় কি করি, কোথায় কি গোতাগুতি করতেছি, বাংলায় একদম কথা বলছি নিজের ব্যক্তিগত ভাষায়, মাইন্ড করবেন না প্লিজ, এগুলোকে অ্যাডপ্ট করবেন। সো কোথায় কি করতেছি, কোথায় কি ক্লিক করতেছি সবকিছু খেয়াল করবেন। হ্যাঁ, একটু দ্রুততার সাথে যাবে মাঝে মধ্যে, বাট খেয়াল করবেন, খেয়াল করে নিজে ট্রাই করবেন। ট্রাই করতে করতে সফটওয়্যার নষ্ট হয়ে গেলে কিন্তু কিছু আসবে না, এটা কিন্তু পয়সা ফ্রি, টাকা লাগে নাই। নষ্ট হয়ে গেলে আবার ইনস্টল করবেন, অসুবিধা কি? সফটওয়্যার মানে ভেঙে চুরে নষ্ট করে একদম মানে উড়ায় ফেলবেন, কোনো অসুবিধা নাই। আবার ইনস্টল করবেন নতুন করে, আনইনস্টল করে, প্রবলেম সলভ। কিন্তু সফটওয়্যার ঘাটাঘাটি করে কিন্তু দেখতে হবে। যাই হোক, আমি কিন্তু এভাবে স্লাইড করে ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আমরা শিখব হচ্ছে কোনো একটা ভিডিওকে কিভাবে ট্রিম করে। আমরা লাস্ট ক্লাসের মধ্যে শিখছি কোনো একটা ভিডিওকে কিভাবে কাটস করে। কাটস করাটা একটু রিপিট করে আমরা ট্রিম করাটা এখন দেখব। তো এই ভিডিওর মধ্যে একটা অংশ আছে দেখেন, এই অংশটার মধ্যে আমি চাচ্ছি এই ভিডিওটার এখান থেকে, এই যে এখান থেকে থাকবে, এর আগের যে অংশটুকু আছে এটাকে আমি কেটে ফেলতে চাচ্ছি। তাহলে কেটে ফেলার নিয়ম আমি কি বলছিলাম, এই যে রেজর টুলটা আছে না, এটাকে আমি অন করে ফেলবো। এটা অন করার শর্টকাট বাটন কি মনে আছে? দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, বলুন তো সবাই, শর্টকাট বাটন কি এটার? না না না, রেজর টুলের শর্টকাট বাটন কি? সি। রেজর টুলের শর্টকাট বাটন হচ্ছে তাহলে কি দাঁড়ালো? সি। আর এই সিলেকশন বাটনের শর্টকাট বাটন কি? ভি। এই রেজর টুলের শর্টকাট বাটনের উপর ক্লিক করলাম আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, আপাতত আমি এখানে ক্লিক করে নিলাম, বাট আপনারা আপনাদের জীবন দশায় আর কখনো ক্লিক করে নেবেন না। সি ক্লিক করে এটাকে অন করবেন, মানে বাম হাত থাকবে কিবোর্ড আর ডান হাত থাকবে মাউসের মধ্যে, হাত চলবে গুলির মতো। আপনি যত তাড়াতাড়ি এডিটিং করবেন তত তাড়াতাড়ি আর্নিং করবেন। এক বছরে যে স্লো এডিটিং করবে সে এক বছরে কামাবে ওই যে 10 টাকা, আর যে ভালো এডিটিং করবে সে এক বছরে কামাবে 100 টাকা। আপনার ইচ্ছা, আপনি 10 টাকা কামাবেন না 100 টাকা কামাবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, এই রেজর টুলটাকে আমি অন করে আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা কাট তৈরি হয়ে গেল। এখন আর সিলেকশন টুলটা আমাকে অন করতে হবে না, জাস্ট এইটাকে এখানে ধরে আমি নিয়ে গেলেই হবে। মনে রাখবেন এটা যেখানে থাকবে ওই ভিডিওটাই কিন্তু এখানে প্লে করে, এই কার্সারটা যেখানে থাকে সেটাই কিন্তু এখানে প্লে করে। যাক, এটা একটু সামনের দিকে নিয়ে যাই, ধরেন আমি এই পর্যন্ত নিব ভিডিওটার, এই পর্যন্ত নিব ভিডিওটার, এর সামনে আর নিতে চাচ্ছি না, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখন আমি ভি ক্লিক করে আমার যে সিলেকশন বাটনটা আছে সেটা কিন্তু অন করে ফেলুন, দেখেন অন হয়ে গেছে, আমি কিন্তু এখানে যাই নাই। হ্যাঁ, আবার সি ক্লিক করলে দেখেন এটা কিন্তু রেজর টুলটা অন হয়ে যায়, দেখেন একা একা এখানে চেঞ্জ হচ্ছে, আর মাউসের দিকে তাকান চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি ভি ক্লিক করি তাহলে কিন্তু আমার সিলেকশন বাটন হয়ে গেল। তো এইভাবে করে শর্টকাট করবেন। দেন আমি এই ভিডিওটুকু এবং এই ভিডিওটুকু রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিব। তা ডিলিট করার মাধ্যম হচ্ছে কি, এটাকে একটা ক্লিক করে আমার কিবোর্ডে থাকা ডিলিট বাটনে ক্লিক করব। এখানে ডিলিট করার অন্য কোনো কিন্তু ওয়ে নাই, আছে একটা ওয়ে, এখান থেকে রিমুভ করতে হয়, রিমুভ অ্যাট্রিবিউট বা এই যে ক্লিয়ার করতে হবে, এই যে ক্লিয়ার করতে হবে। তো এটা ঝামেলা, এভাবে কোনো পাগলও ক্লিয়ার করে না, মানে কোনো এডিটর আছে নাই এরকম মার্কেটে যে ক্লিয়ার করে এভাবে। সবাই এটাকে ক্লিক করে আমাদের কিবোর্ডের যে বাটন ডিলিট, এই ডিলিট বাটনে একটা ক্লিক করে, তাহলে কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল। এখন আমি এখানে একটা ক্লিক করে এটাকে সামনে নিয়ে আসলাম, বা ডানে নিয়ে যেতে পারি, এটাকে ক্লিক করে আমরা এদিকে নিয়ে আসতে পারি, অথবা আমরা কিন্তু এদিকে নিয়ে আসতে পারি। আচ্ছা, সবাই আমার সাথে একটু কথা বলবেন, আমার প্রশ্ন উত্তর দেবেন। এখন এই যে ভিডিওটুকু আমি নিলাম, এই ভিডিওটুকুর আগে একটা বর্ধিত অংশ ছিল না, এবং পরে একটা অংশ ছিল না, যেটাকে আমরা কেটে ফেলে দিছি। আপনারা কি একমত আমার সাথে? ছিল। এখন আমি চাচ্ছি যে আমি ভুলবশত কেটে ফেলছি, অথবা আমার স্টোরি লাইন অনুযায়ী এটুকু আমার দরকার, এটাকে আমি রাখতে চাচ্ছি, আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে ফিরে আনতে পারি? আমরা দুইভাবে, হ্যাঁ, ওকে ওকে ওকে, এখন আমি একটু বলি শোনেন। কন্ট্রোল জেড হচ্ছে আনডু করা, কোনো একটা কাজকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা। মনে রাখবেন এটা, কন্ট্রোল জেড অ্যাডোবির যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারে কাজ করে। আমরা কোনো একটা কাজকে করে ফেললে সেটাকে যদি আবার আনডু করতে চাই তাহলে কন্ট্রোল জেড একবার প্রেস করলে একবার আনডু হবে, দুইবার প্রেস করলে দুইবার আনডু হবে, এবং যতবার প্রেস করব এটা আনডু হতে হতে শুরুর দিকে চলে যাবে। তবে কন্ট্রোল এস দিয়ে যখন আমরা সেভ করবো, আমি আবার এটাকে ফিরে আসছি, এই ফিরে আসার ব্যাপারে আবার আলোচনা যাচ্ছি, মাঝখানে একটা পার্ট বলে দিই। এই কাজগুলো করার মধ্য দিয়ে আমাদেরকে, আমরা যখন ভিডিও এডিটিং এর একটা কাজ করব, কোনো একটা কাজ করব, আমাদেরকে কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস প্রেস করতে হবে, যাতে করে এটা সেভ হয় একটু পর পর, এই প্রজেক্টটা সেভ হয়ে যায় এই জায়গাটাতে। হ্যাঁ, যদি সেভ না হয়ে যায়, কোনো কারণে যদি কারেন্ট চলে যায় বা কম্পিউটার হ্যাং করে বা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পুরো কাজটা ভ্যানিশ হয়ে যাবে। সো ডিফল্টভাবে এই সফটওয়্যারের মধ্যে সেভ করার অপশন চালু থাকে, খুব সম্ভবত সেটা 15 মিনিট পর পর একা একা সেভ হয়। কিন্তু আমরা যারা প্রফেশনাল এডিটর হচ্ছি বা হব সামনের দিকে, এটা আমাদের ওই কম্পিউটারের ডিফল্ট অপশনের আশায় বসে থাকলে চলবে না, আমাদেরকে একটু কাজ করেই কন্ট্রোল স্পেস করতে হবে, আমরা সেভ করে রাখবো, আমরা সেভ জোনে থাকবো। একটা সময় নিতান্তই আপনার অভ্যাস হয়ে যাবে, আপনি অন্য মানুষের সাথে কথা বলতে বলতেও দেখবেন যে আপনি বাম হাত দিয়ে কন্ট্রোল স্পেস করে ফেলতেছেন, মানে এগুলো আমাদের হয়ে যাবে একটা টাইমে, এগুলো বেশি দিন সময় লাগবে না, 3-4 মাসের মাথায় দেখবেন যে আপনার অভ্যাস এরকম হয়ে যাবে। যাই হোক,
তো কোনো একটা পার্টকে আমার এই ভিডিওর আগের এবং পরের অংশকে যে আমি কেটে ফেললাম, এটাকে ফিরিয়ে আনার জন্য আমার আনডু করতে পারি আমি তাহলে কন্ট্রোল জেড দিয়ে, অথবা আর একটা পার্ট আছে যে পার্টটাকে বলা হচ্ছে ট্রিম করা। আমরা যারা ভিডিও এডিটর, এই ট্রিম করার সাথে আমাদের সারা জীবনের সম্পর্ক থাকবে। কোনো একটা ভিডিওকে কেটে ছোট করা, কোনো একটা ভিডিওকে আবার টেনে বড় করা, এটাকে বলা হচ্ছে ট্রিম করা। অথবা যদি আপনি রেজর টুল দিয়ে কোনো কাটছাটের কাজ করেন, সেটাকে বলে ট্রিম করা। এই ট্রিম কোন ট্রিম, এই শব্দটা কোথাকার ট্রিম? ছেলেরা দাড়ি কাটে না, ট্রিমার, ওই ট্রিমই একই। ওই ট্রিম দিয়ে ট্রিম করে না, ওই ট্রিম ওই ইংলিশ ওয়ার্ডই, কিন্তু এটা আলাদা কিছু না। আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনতে পারি, বাট আমরা কন্ট্রোল জেড দিয়ে আনবো না, আমরা আরেকটা ওয়েতে আনতে পারি। সেটা হচ্ছে এই মাউসটাকে যদি আমাদের এই লেয়ারের শেষ অংশে অথবা শুরুর অংশে যেখানে নিয়ে যায় না কেন, দেখেন এটা ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়, লাল টাইপের কিছু একটা হয়ে যাচ্ছে তীর চিহ্নের মতো। জাস্ট এখানে যখনই লাল হয়ে যাবে, আমি জাস্ট একটা আমার মাউসের লেফট বাটনটা ক্লিক করে যদি এদিকে টান দিই, তাহলে যে অংশটুকু কেটে ফেলছি অথবা যে অংশটুকু বর্ধিত এই ভিডিওটার অলরেডি আছে, মানে এই ভিডিওটার শেষে যতটুকু আছে সেটাকে কিন্তু আমরা টেনে আনতে পারি। আবার শুরুর দিকেও কিন্তু এটাকে টেনে এরকম বড় করতে পারি। আবার চাইলে এখানে এরকম ক্লিক করে টেনে একদম ছোট করে ফেলতে পারি। হ্যাঁ, এই যে ট্রিম আমরা সহজে ট্রিম করে ফেলতে পারি, যতটুকু আমার দরকার আমি কিন্তু টেনে টেনে এরকম করে করতে পারি। তো এখানে এই মাউসের এই যে লাল হয়ে যাচ্ছে, এটা করার এই লাল করার জন্য কোনো বাটন প্রেস করতে হয় না, মাউস এখানে নিলে এমনিই লাল হয়ে যাবে। আমি এখানে নিলাম, লাল হয়ে গেল। মাউসের লেফট বাটন অর্থাৎ যে কমন বাটনটা আমরা সবসময় ক্লিক করি মাউসের বাম পাশের বাটনটা, সেখানে একটা ক্লিক করে এরকম করে ছোট করে নিয়ে আসলেই ট্রিম হয়ে গেল, খুব সিম্পল ওয়েতে ট্রিম হয়ে গেল। তো আমরা কিন্তু এই ট্রিমারটা শিখে একটা জিনিস বুঝতে পারলাম, তাহলে কিন্তু আমাদের সোর্স প্যানেলের দরকার নাই। আমরা কিন্তু সোর্স প্যানেল ছাড়াই যে কোনো ভিডিওকে স্লাইড করে আমাদের টাইমলাইনে আনতে পারি এবং আনার পর এরকম ট্রিমের কাজ করে আমরা কিন্তু আমাদের চাহিদা মতো ব্যবহার করতে পারি। তাহলে সোর্স প্যানেলের ব্যবহার কি? কেউ কি বলতে পারবেন সোর্স প্যানেলের ব্যবহার কি কারো বুদ্ধিমত্তায় কাজ করে? শুধু ভিডিও আর অডিও ক্ষেত্রে। ঠিক তাও না। আপনি কাইন্ড অফ একটা সত্য কথা বলছেন, এটা খুব মাইনর একটা কারণ। শুধু ভিডিও এবং অডিও, শুধু অডিও আনতে চাইলে আমরা এটা আনতে পারি, বাট আসলে শুধু অডিও আনা হয় না। আমরা যদি কোনো অডিও ইউজ করি, কোনো মিউজিক ইউজ করি, সেটা আমরা মিউজিক হিসেবেই ডাউনলোড করব। হ্যাঁ, সেটা কয়েকদিন পরে বুঝতে পারবেন। আমি একটু শর্টলি বলে দিয়ে যাই, যেহেতু কথাটা আপনি আনলেনই। আমরা আসলে যারা এডিটর, তারা হচ্ছে ওয়াভ নামে একটা ফাইল ইউজ করব, মানে অডিওর ক্ষেত্রে ওয়াভ ফাইল অনেক বড় হয় এবং অনেক ক্লিয়ার হয়। যাক, এটা সেটা ভিন্ন একটা আলোচনা। এই সোর্স প্যানেলটা মূলত ইউজ হয় আমরা যদি কোনো একটা ডকুমেন্টারি ভিডিও এডিট করি, আমরা যদি কোনো একটা ব্রডকাস্টিং ভিডিও এডিট করি, যেটা আসলে 2-3 ঘন্টার সিন, মানে কোনো কাটস নাই ক্যামেরার সিনের মধ্যে, বা ধরেন স্পোর্টসের যে ভিডিওগুলো থাকে, এগুলো কিন্তু লং টাইম সিন, 3 ঘন্টার ভিডিও, রাইট? এই 3 ঘন্টার ভিডিও আপনি কিন্তু এই টাইমলাইনে এনে কাটতে পারবেন না, আপনার দিন ফুরে যাবে। তখন কিন্তু এই সোর্স প্যানেল এনে আপনাকে দেখে দেখে আপনার ঠিক যেটুকু দরকার স্পেসিফিক, ধরেন 3 ঘন্টার একটা ভিডিও থেকে আপনার মাত্র 3 মিনিটের সিন দরকার, আপনি সেই 3 ঘন্টার ভিডিওটা এই সোর্স প্যানেলে আনলেন, এরপর মাউসটাকে নাড়া নাড়া দেখলেন পুরো ভিডিওটা। এরপর আপনার এখানে একটু পছন্দ হয়েছে, আপনি এখানে একটা মার্কিন একটু সামনে যে মার্কআউট করে এটাকে টেনে নিয়ে চলে আসলেন। তার মানে এই টাইম লাইনের মধ্যে পরিবেশটা নষ্ট হলো না। আর আসলে সত্য কথা বলতে গেলে এই টাইম লাইনের মধ্যে ডিরেক্ট 2-3 ঘন্টার ভিডিও বা 1 ঘন্টার ভিডিও ডিরেক্টলি এনে কাটস করাটা এক মুশকিল, প্রায় অসম্ভব, অনেক কষ্ট হবে আপনার এবং কম্পিউটার অনেক স্লো হয়ে যাবে। যখন আমরা স্যার কোনো পডকাস্ট থেকে কোনো রিলস বা শর্ট বানাই, তখন স্যার এটা আমাদের কাজে লাগে। এটা প্রচুর পরিমাণে কাজে লাগবে, নট অনলি রিলসের জন্য, ইনফ্যাক্ট এই ধরনের ল্যান্ডস্কেপ ভিডিও, এই ধরনের ল্যান্ডস্কেপ ভিডিওর জন্য আমাদের কাজে লাগবে। কারণ আসলে সত্যি কথা বলতে একটা ক্যামেরার যে সিন নেওয়া থাকে, প্রত্যেকটা ক্যামেরা ধরেন কোনো কোনো ক্যামেরায় একটা কাট ছাড়া বা একটা কাটের মধ্যে 1 মিনিটের সিনও থাকে, 10-15 সেকেন্ডের সিনও থাকে, 30 সেকেন্ডের সিনও থাকে। আলটিমেটলি আমরা এডিটররা কিন্তু কেটে সেটে 10 সেকেন্ডের সিন থেকে মাত্র 2 সেকেন্ড নিব, 1 মিনিটের সিন থেকে হয়তো বা 10 সেকেন্ড নিব মাত্র, তাই না? তার মানে এত বড় ভিডিওকে বারবার এই যে আমাদের টাইমলাইনের মধ্যে এনে কাটস করে মেইন সিনটাকে ফাইন্ড আউট করে খুঁজে বের করা এবং রাখাটা অনেক টাফ হয়ে যাবে আমাদের জন্য। দ্যাটস ওয়াই আমরা বড় বড় যে ভিডিওগুলো থাকবে সেটাকে কিন্তু এই সোর্স প্যানেলের থ্রুতে আমরা কাটস করব। সহজ ভাষায় একটা উদাহরণ দিই, আমি যে রান্নাঘরের উদাহরণ দিই, এটা দীর্ঘদিন ধরে দিচ্ছি, এটা একটা কারণ আছে। আমরা যদি ছোট কোনো মাছ নিয়ে আসি, পুঁটি মাছ টাইপের বা যে গুড়া মাছ যেটাকে বলে, সেটা যদি নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এত কাটাকুটি করা লাগতেছে না, ওই মাছকে কিন্তু পিস পিস করতে হচ্ছে না, হয়তো একটু ধোয়া টোয়া করে আমরা কিন্তু রান্না করতে পারতেছি। তার মানে কি, ছোট কোনো ভিডিওর ক্ষেত্রে আমরা কিন্তু এই সোর্স প্যানেল ব্যবহার না করলেও করতে পারতেছি। বাট যখনই কোনো বড় মাছ আসবে 100% আমাদেরকে কাট করতে হবে। যদি রেস্টুরেন্টও যদি হয়, তাও সেটাকে কাট করে তার ময়লা আবর্জনা আমাদেরকে ফেলতে হচ্ছে। এই কারণে কিন্তু আমি রান্নাঘরের উদাহরণ দিই, যাতে আপনাদের সহজে মনে থাকে। ওকে, আশা করছি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আজকে আমরা একটু সামনের দিকে ফরওয়ার্ড হব এবং একটু এডিটিংয়ের দিকে যাব। হ্যাঁ, এখন আমরা এতক্ষণ যা দেখলাম এগুলো আমাদের আগের ক্লাসে আমরা দেখছি, এর মধ্যে স্ট্রিমটা একটু নতুন দেখলাম। এখানে দেখেন একটা বাটন আছে, এই বাটনটা জাস্ট শিখে রাখেন। আপনারা যদি এটাকে অ্যাডপ্ট করতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। যদি অ্যাডপ্ট না করতে পারেন কোনো সমস্যা নাই, অ্যাডপ্ট করতে পারলে ভালো। এটাকে দেখেন, এই একটু মিউট করে রাখবেন সবাই প্লিজ। হ্যাঁ, আমি মিউট করে রাখছি, প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করেন না, আমরা ক্লাসটা দ্রুত গতির সাথে আগাই।
দেখেন এইখানে অনেকগুলা অপশন আছে, অনেকগুলা টুলস আছে, এবং এই টুলসের পাশে ছোট্ট করে একটা দাগের মতো আছে, একটা তীর চিহ্নের মতো আছে। যেখানে তীর চিহ্নের মতো দেখবেন তার মানে হচ্ছে এটার মধ্যে আরো বেশি অপশন আছে, অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। অপশনটা বের করবেন কিভাবে? আপনার লেফট বাটনটা এখানে ক্লিক করে ধরে রাখবেন, ছাড়বেন না, ক্লিক করে ধরে রাখছি, এটা কিন্তু বের হয়ে, এখন ছেড়ে দিছি মাউসটাকে, এখন কিন্তু বের হয়ে গেছে, এখন কিন্তু আমি আর ক্লিক করা নাই। আপনি যে কোনো জায়গাতে এরকম ক্লিক করে ধরে রাখবেন তাহলে এরকম বাটন চলে আসবে। আপনি এখানে ধরেন ক্লিক করে এরকম ধরে রাখবেন তাহলে এই বাটনগুলো বের হয়ে আসবে। তো ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখা যাচ্ছে ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুল, ট্র্যাক সিলেক্টেড ব্যাকওয়ার্ড টুল। এটার কাজটা একটু দেখবো, তার আগে আমি এখানে আরো কিছু ভিডিও একটু নেই। স্যার ভিডিও রেজোলিউশন কম আসছে। না, ওইটা কম নেটওয়ার্কের কারণে, আমার এখানে রেজোলিউশন হাই। স্যার ওয়াইফাইয়ের সাথে ডাইরেক্ট কানেক্ট আছে। আমারটা তো কানেক্টেড, মানে এটা হচ্ছে একটু নেটওয়ার্ক স্লো থাকতে হবে, মানে আমার তো এটা খাই, আমি তো আপনাকে দেখালাম এটা এইচডি ভিডিও, তাই না? হ্যাঁ, মানে আমরা যেটা চোখে দেখতেছি। জি, স্ক্রিন প্রায় হ্যাং হয়ে যাচ্ছে, এখানে মাউস নড়ছে না। স্ক্রিন সবারই। আমার কম্পিউটার ঠিক আছে, অন্যান্য আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, সমস্যাটা কি সবারই হচ্ছে কি? সবাই রেজুলেশনটা একটু মানে কম আসছে। জুম মিটিং এর রেজোলিউশনটা কম আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি তাহলে এটাকে স্ক্রিনটাকে অফ করে আবার ঢুকি তো, আবার দিচ্ছি। মাউসটাই মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে, মাউস দেখতে মানে স্ক্রিন নড়ছে না। এই ইন্টারনেটের কারণে একটু সমস্যা হয়, মানে এটা আমাদের নেটের সমস্যার জন্য। মানে না, হ্যাঁ ক্লাস তো ডেফিনেটলি রেকর্ড হচ্ছে, তো মাউস তো আমার এখানে। স্যার এখন ঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন মাউসটা কি দ্রুত নড়ে একটু? জি স্যার এখন ঠিক আছে। ওকে ওকে ওকে, তাহলে আমরা সবাই একটু মিউট করি, ক্লাসটা করি আগে। হ্যাঁ ওকে, আজান দিয়ে দিছে কি? আচ্ছা ঠিক আছে, আমি 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 এক, হ্যাঁ ওকে, সবাই মিউট করে রাখেন, আমি 1 মিনিটের মধ্যে ছেড়ে দিব, 1 মিনিটের মধ্যে ছেড়ে দিব। সবাই একটু মিউট করে রাখেন, 1 মিনিট সময় নিচ্ছি। তো দেখেন এই এটা একটু শেষ করে নিই, এটা আজকের পার্ট তো, এরপর টুলসের বিষয়, বাকি টুলস অন্যদিন দেখবো। এটা হচ্ছে আমি আর কিছু ভিডিও নিয়ে নিই দ্রুততার সাথে একটু। দেখেন এখানে 3টা ভিডিও নিছি আমি। আজান দিছে স্যার। হ্যাঁ হঠাৎ করে আজান দিছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান সবাই তাহলে নামাজটা শেষ করে তারপরে আসেন, তাহলে আমরা নামাজের পর ক্লাস শুরু করব। একটু দ্রুত ক্লাস শুরু করব, দ্রুত ক্লাস শেষ করব আজকে। তো সবাই 15 মিনিট নামাজ শেষ করে দ্রুততার সাথে আসবেন, সবাইকে তাড়াতাড়ি ছেড়ে দিব আজকে। জি স্যার। ওকে ঠিক আছে, আসুন তাহলে, আমি সবাইকে মিউট করে রাখছি। সবাই 15 মিনিটের মধ্যে আসবেন কাইন্ডলি, হ্যাঁ নামাজ শেষ করেই চলে আসবেন। ওকে, আমি রেকর্ডিং চালু করে দিছি। আমরা একটু ইন্টারাপশন কম করব, তাহলে আমরা আমাদের মূল বিষয়গুলো শেষ করতে পারবো। হ্যাঁ ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। সবাই দেখতে পাচ্ছি না আমরা? ঠিক, ও ওকে ঠিক আছে, তাহলে আমি আবারও প্রিমিয়ার প্রোতে চলে যাই। তো যে পার্টে ছিলাম, হ্যাঁ মিউট করে রাখেন সবাই, এবার প্রিমিয়ার প্রোতে চলে গেলাম। দেখেন এখান থেকে আমি এই অপশনটার মধ্যে ছিলাম, এটার নাম হচ্ছে ট্র্যাক সিলেকশন টুল। তো ট্র্যাক সিলেকশন টুল বলতে এই ট্র্যাকগুলোকে একসঙ্গে সিলেক্ট করা যায়। তো এটার নাম দেখেন আরেকটু এটার সাথে জোড়া লাগানো আছে, ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুল, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড টুল, জাস্ট দুইটা একটু আলাদা আলাদা নাম। এটা কার্যকারিতা হচ্ছে প্রথমটা দিয়ে আমি যদি এখানে অর্থাৎ বাম দিকে সবগুলো ট্র্যাকের বাম দিকে একটা ক্লিক করি, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এটাকে এরপর ডান দিকে নিতে পারবো, আবার এই বাম দিক থেকে ক্লিক করে এটাকে আবার পেছন দিকে নিয়ে চলে আসতে পারবো। এটাই হচ্ছে এটার কাজ, আহামরি কোনো কাজ না, ঠিক আছে? এটা দিয়ে এই কাজ করতে পারবো। আর ঠিক এর নিচের যে অপশনটা আছে, এটা ক্লিক করলে আমাকে শেষ দিকে ক্লিক করতে হবে। আমি একটা ভিন্ন কোথাও ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু ক্লিক হয় না, অথবা এখানে ক্লিক করলেই একটা ট্র্যাক মাত্র ক্লিক হচ্ছে। এই অপশনটার ক্ষেত্রে শেষ অংশে ক্লিক করতে হবে, শেষ অংশে ক্লিক করে এটা এদিকে টানে টেনে নিয়ে যেতে পারবো, আবার শেষ অংশে ক্লিক করে এটাকে এদিকে টেনে নিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে এটার কাজ, আহামরি কোনো কাজ না। আমি ব্যক্তিগতভাবে কাজটা এইভাবে করি না, আমি যেভাবে কাজটা করি সেটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে দেন মুভ করি আমি। ওকে ঠিক আছে, প্রশ্ন পরে নিব, এখন না। আমরা সিলেক্ট করে এটাকে এভাবে করে মুভ করতে পারি, এবং এই কাজটাই বেশি ইজি। বারবার এখানে যাওয়া, ক্লিক করে ধরে রাখা, তারপর কোনো কিছু অন করা, আবার ক্লিক করে ধরে রাখা, তারপর নিচেরটা অন করা, এগুলো খুব বেদনাদায়ক বা টাইম ওয়েস্টের ব্যাপার স্যাপার। তো আপনি তো সিলেকশন টুলে সবসময় থাকেনি, তো ডিরেক্ট পুরোটা সিলেক্ট করে চলে যেতে পারেন। তবে হ্যাঁ, এই টুলটার ব্যবহার আছে। কখন ব্যবহার আছে?
ফর এক্সাম্পল ধরুন অনেক বড় টাইমলাইন হয়ে গেছে, আপনার লম্বা টাইমলাইন হয়ে গেছে, এর মধ্যে ছোট্ট একটু পার্টকে আপনি সিলেক্ট করতে পারছেন না বা কষ্ট হচ্ছে, বা এভাবে মার্ক করতে গেলে আপনার ঝামেলা হচ্ছে, এর ওপরেও আবার অনেকগুলো লেয়ার হয়ে গেছে, নিচে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, এখন কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। বাট যখন এরকম এই ইন্টারফেসের মধ্যে টাইমলাইন থাকবে তখন এত কষ্ট করে অন করা অফ করার কোনো কিছু নেই, ডিরেক্টলি আমরা এটাকে করতে পারবো। গেল এই পার্টটা, গেল এই পার্টটা আজকের মতো শেষ এখানে। এখন আমরা অ্যাকচুয়াল এডিটিং এর দিকে একটু ঝুঁকবো, একটু সামনের দিকে আগাবো। ওকে, এখানে আমার একটা ভিডিও লাগবে, একটু ফাস্ট মোশনে ভিডিও লাগবে। কোনো প্রশ্ন থাকলে আমরা একটু পরে প্রশ্নগুলো নিব, হ্যাঁ? এখন প্রশ্ন নিলে না ইন্টারাপ্ট হয়ে যাবে, পরে আমরা এই বিষয়গুলো ভুলে যাব, মাঝখানে একটা পার্ট বাদ হয়ে যাবে। এটা না করে আমরা প্রশ্নগুলো লাস্টের দিকে কিছু প্রশ্ন নিয়ে সলভ করে দিব, সমস্যা নাই, টেনশনের কোনো কিছু নাই। এখান থেকে আমি একটা মেট্রো রেলের কিছু ভিডিওস আমার কাছে আছে, এইগুলো একটু নিতে চাচ্ছি। ওকে, এই ভিডিওটার মধ্যে আমার সাউন্ডের দরকার নাই, আচ্ছা সাউন্ডের দরকার আছে, সাউন্ডের দরকার আছে, এটাকে নিয়ে আসলাম এখানে। এটা আবার 4K ভিডিও, এখান থেকে আমি স্কেল টু ফ্রেম সাইজ করব। দেখেন এইচডি সিকোয়েন্সের মধ্যে কখনো যদি তার চেয়ে বড় কোনো ফাইল নিয়ে নিই, অর্থাৎ 4K ভিডিও নিয়ে নিই, অথবা 720 পিক্সেলের ছবি নিয়ে নিই বা ভিডিও নিয়ে নিই, অর্থাৎ ছোট, অর্থাৎ আমার এইচডি সিকোয়েন্সের যে রেশিওটা, যে সাইজটা, এটা রেশিও কত কেউ বলতে পারবেন? বলুন তো একজন সাহস করে, এটা রেশিও কত? হ্যাঁ, 16:9, ঠিক আছে এটা, বাট এটা হচ্ছে 1920/1080। যদি এর চেয়ে কম সাইজের কোনো কিছু নেই অথবা বেশি সাইজের কোনো কিছু নেই, তখন কি হবে? কম সাইজের নিলে ছোট হয়ে যাবে, বেশি বড় সাইজের নিলে বড় হয়ে যাবে, তখন তো এটাকে আমাকে ফ্রেমের সাইজে স্কেল করতে হবে। তাহলে স্কেল টু ফ্রেম সাইজ নামে কিন্তু একটা অপশন আছে আলাদা, এই অপশনটার জন্য রাইট বাটন ক্লিক করবে, এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ অপশনটা কিন্তু খুঁজে পাবো, এই যে স্কেল টু ফ্রেম সাইজ, এটা ক্লিক করলেই আমার ফ্রেমের সমান সমান সাইজ হয়ে গেল এইটা। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছি এটা। এখন আমরা এই ভিডিওটার একটা পার্টকে স্লো মোশন করে দেখব। হ্যাঁ, ভিডিওটার আগে এই জায়গাটুকু আমি সিলেক্ট করি, চুজ করি, এই জায়গাটুকুকে নেই, এই জায়গাটুকুকে নেই। দেখেন এটা এই পরিমাণ ফাস্ট আছে। যদি আমরা এই ভিডিওটাকে স্লো মোশন করতে চাই কিংবা ফাস্ট মোশন করতে চাই তাহলে কি করব? তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন নামে একটা অপশন আছে। এখানে অনেক অপশন আছে, এত অপশন নিয়ে কনফিউজ হওয়ার কোনো কিছু নাই, বাকিগুলো আমরা পরে জানবো, বা যেটুকু আমাদের দরকার ওয়ান বাই ওয়ান আমরা জানবো, আর বাকিগুলো আসলে অত বেশি দরকারও নাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্পিড স্ল্যাশ ডিউরেশন, এই অপশনটার মধ্যে আসতে হবে আমাদেরকে। এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে রিভার্স স্পিড নামে একটা অপশন আছে। এই রিভার্সের মাধ্যমে আমরা রিভার্স করতে পারি এবং স্পিডের মাধ্যমে আমরা স্পিড কমাতে পারি, অর্থাৎ স্লো বা ফাস্ট করতে পারি। এখন এটার স্পিড কত আছে? 100। 100 হচ্ছে ন্যাচারাল স্পিড, ডিফল্ট স্পিড, সবসময় সব ভিডিওতে এটা 100 আকারে থাকবে। যদি এটাকে কমায় দিই তাহলে কি হয় একটু দেখি তো, এটাকে আমি 50 করে ফেলবো, 50 করে ওকে প্রেস করলাম, তাহলে এটা কি হলো? বড় হয়ে গেল। তার মানে কি এটা স্লো হয়ে গেল। আমার যে ভিডিওটা যেটা ছিল 100% ছিল, যেটাকে যখন আমি কমায় দিলাম, আমার স্পিড কমায় দিলাম, 100 থেকে স্পিডকে কমায় 50% করে দিলাম, দ্যাট মিনস আমার ভিডিওটা বড় হয়ে গেল। দেখেন স্লো হয়ে গেছে। এখানে একটা বিষয় নোটিস করার ছিল, এটা একটু দেখবেন, স্পিড অ্যান্ড ডিউরেশনে আমি যখন এটাকে একটু কন্ট্রোল যদি আন্ডু করে ফেলি, ওই আন্ডু করে ফেললাম, এখন এটার স্পিড আছে কত? এটার স্পিড যদি 100 থাকে তাহলে আমার এই ভিডিওটার ডিউরেশন কত? 2.3 সেকেন্ড। দেখতে পাচ্ছি খুব ছোট্ট করে দেখা যাচ্ছে, কিন্তু 2.3 সেকেন্ড এটার ডিউরেশন। এটাকে যদি আমি ছোট করি বা বড় করি তাহলে কিন্তু এই ডিউরেশনটা কমবে, অথবা এই ডিউরেশনটাও কিন্তু আমি স্লাইড করে কমাইতে বা বাড়াইতে পারি। এইভাবে স্লাইড করতে হলে জাস্ট আমার মাউসটাকে এখানে নিয়ে আমি এরকম বামে যদি করি, দেখেন এটা ছোট হয়ে গেল, 0.4 সেকেন্ড হয়ে গেছে, ওকে প্রেস করলাম, দেখেন এটা কত ছোট হয়ে গেছে, একদম ফাস্ট হয়ে গেছে, এটা এখন দেখাই যাচ্ছে না এটা। আবার আমি এটাকে একটু বড় করি, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে যদি এখান দেখেন ওই স্পিডটা কতখানি, কত পার্সেন্ট বেড়ে গেছে, 3075 করে ফেলছি। তার মানে স্পিড বা ডিউরেশন দুইটা যে কোনো একটা দিয়ে আমি স্লো বা ফাস্ট করতে পারছি। আবার এখানে এটা ডিফল্ট কত ছিল? 100। আমি যদি এটাকে 200 করি, এখন যদি ওকে প্রেস করি তাহলে কিন্তু এটা আবার 100 থেকে মানে 200 হয়ে যাবে, মানে স্পিডটা কি বেড়ে যাবে এক্ষেত্রেও। আর যদি এটাকে 50, আগের যে 50 করে দেখেন 50 করলাম, এখন দেখেন ওই ভিডিওটা 4 সেকেন্ড হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি কত সেকেন্ডের ছিল? এটা 100 দিলে এটা অ্যাকচুয়ালি ছিল 2 সেকেন্ড, 2.3 সেকেন্ডের ছিল। আমি যখন এটাকে ক্লিক করে 50 করে ফেলছি তখন এটা ডাবল হয়ে গেছে, 4.06 সেকেন্ডস। ওকে প্রেস করলে এটা ডাবল গতিতে স্লো হয়ে গেল, এখন কিন্তু ভিডিওটা আলটিমেটলি স্লো। আমি যদি এটাকে ফাস্ট করতে চাই তাহলে কি করব? তাহলে এটাকে 100 ছিল, এটাকে জাস্ট করে ফেলবো হচ্ছে 150, 150 করে ওকে। এখন কিন্তু দেখেন এটা ফাস্ট হয়ে গেছে। জাস্ট আ মোমেন্ট, আমার ভিডিও শেষ হয়ে গেছে, ছোট্ট ভিডিও তো।
বড় করলে আবার স্লো হয়ে যাবে, একটু বড় করে দেখি। দেখেন এটা কত ফাস্ট হয়ে গেছে এবার। তাহলে আমরা স্লো কিভাবে করব, ফাস্ট কিভাবে করব সবাই বুঝে গেছি না? ওকে, এটা ডিউরেশনটা একটু কমায় রাখি। এই ডিউরেশনটা কমানোর কারণ হচ্ছে মানে স্লো হয়ে যাবে। হ্যাঁ, সফটওয়্যারটাই হয়ে যাবে। ওকে, আমরা এটাকে একটু রিভার্স করি এবার। রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড স্ল্যাশ ডিউরেশনে ক্লিক করব। এখানে যা এটা 100ই রাখি, যেহেতু 100 ছিল ডিফল্ট ভাবে। দেন জাস্ট এই রিভার্স স্পিডের মধ্যে একটা সিলেক্ট করে ওকে প্রেস করব। আমার ভিডিওটা এখন উল্টা দিকে প্লে হবে, দেখেন মেট্রো রেলটা উল্টো দিকে আসতেছে কিন্তু এখন। উদাহরণটা আরেকটু ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমরা আরো একটা উদাহরণ নিব এখান থেকে। ওকে, এবার দেখি, দেখেন মানুষটা উল্টো দিকে যাবে। দেখতে পেলাম না আমরা, মানুষটা উল্টো দিকে যাচ্ছে। তো এটাই হচ্ছে রিভার্স ভিডিওর, হ্যাঁ, রিভার্স ভিডিওর সুযোগ সুবিধা। এগুলো আমাদের ক্ষেত্র বিশেষে প্রচুর পরিমাণ। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখালে আর একটা ভিডিও নিয়ে দেখাই। ওকে, এখানে মেট্রোল একটা ভিডিও আছে, এটাকে স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে ফার্স্ট অফ অল, করে ফেললাম। এখন এটাকে যদি আমরা রিভার্স করে ফেলি তাহলে দেখি কি হয়। এখন দেখবো মেট্রো রেলটা উল্টো দিকে যাবে, সবকিছু উল্টো দিকে যাবে, শুধু নট অনলি মেট্রো রেল, সবকিছু। আচ্ছা, এই ধরনের কার্যক্রম করলে দেখেন কম্পিউটার একটু স্লো হয়। আবার দেখেন এই পয়েন্টটা দেখার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট একটু দেখাই দেই ফাঁকে। আমাদের এই সফটওয়্যারের মধ্যে যখন আমরা অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করব না, তখন কম্পিউটার স্লো হতে শুরু করবে। আপনার কম্পিউটার যতই ফাস্ট হোক, মানে যত ফাস্ট হোক বলতে অনেক বেশি ফাস্ট হলে স্লো হবে না, তবে নর্মাল যে কম্পিউটারগুলো অ্যাজ ইউজুয়াল আমাদের বাসায় আছে এগুলো কিন্তু একটু স্লো কাজ করবে। যখন এরকম স্লো কাজ করবে তখন আমরা কোন ইনিশিয়েটিভ নিব, তখন এই প্রিভিউ মনিটর থেকে দেখেন এখানে অপশন আছে একটা, এই অপশনে ক্লিক করার পরে এটা ফুল আকারে দেখাচ্ছে এখন, মানে অর্থাৎ এইচডি আকারে দেখাচ্ছে, প্রিভিউটা এইচডি দেখাচ্ছে। আমি চাইলে এই প্রিভিউটাকে কোয়ার্টার করে ফেলতে পারি বা হাফ করে ফেলতে পারি, অথবা কোয়ার্টারও করে ফেলতে পারতেছি। তো এরকম কোয়ার্টার করে ফেললে প্রিভিউটা একটু স্মুথ হবে, একটু স্মুথলি রান করবে। সেক্ষেত্রে এখানে যে ভিডিওটা দেখতে পারবো কোয়ালিটি একটু খারাপ দেখবো, মানে পচা কোয়ালিটি দেখবো। তার মানে কিন্তু এই না যে আপনার মেইন ভিডিওর কোয়ালিটি, এডিটিং এর কোয়ালিটি সব খারাপ হচ্ছে, এটা জাস্ট প্রিভিউর কোয়ালিটি এরকম পচা দেখাবে। অর্থাৎ আমার ইউটিউবের মধ্যে যখন আমরা কোনো ভিডিও দেখি, ইউটিউবের মধ্যে ভিডিও দেখলে আমরা চাইলে কোয়ালিটি কমায় বা বাড়ায় দেখতে পারি না যে কোনো ভিডিওকে। তাতে কি আমার অ্যাকচুয়াল যে ভিডিওটা যিনি আপলোড করছে তার ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে? না, এটা আমার দেখার জন্য কোয়ালিটি খারাপ বা ভালো হচ্ছে। আচ্ছা, আমরা অনেকে নতুন মানুষ আছি, তো একটু বুঝিয়ে আমি সামনের দিকে আগাই, নাহলে আবার সব জায়গায় আবার স্লো কাজ করে কেন। ওকে, এখানে দেখেন অন হোক, ওইটা অন হোক, ঠিক আছে, ওটা অন হতে থাকুক। সো এই কোয়ালিটিটা ভালো বা মন্দ করার জন্য আমরা হচ্ছে প্রিমিয়ার প্রোর মধ্যে এই অপশনটাকে ইউজ করব। এখন ভালো বা মন্দ করা হলো, এখন আমি একটু দেখি কেমন রিভার্স হইছে। সবকিছু উল্টো দিকে প্লে তো হচ্ছে, বাট আমার এই স্লো হয়ে গেছে কম্পিউটার। আমরা এখানে একটু দেখি জাস্ট। সবকিছু উল্টো দিকে যাচ্ছে, এটাই হচ্ছে রিভার্সের কার্যক্রম। আমার আসলে অনেক কিছু ওপেন করা, তো ট্যাব অনেকগুলো ওপেন করা, একটু কম্পিউটার ভারী হয়ে গেছে, যাই হোক। তো এইটা হচ্ছে দেখেন, এই যে এখান থেকে আমরা কিন্তু এটাকে কোয়ালিটি যদি লুজ করে ফেলি, এটা কত ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা 144 করে ফেললে ভিডিওটা ক্লিয়ার আর থাকলো না। তার মানে কি অ্যাকচুয়াল ভিডিও কি ক্লিয়ার হয়নি এমন কিছু? এটা আমার প্রিভিউর জন্য, আমি আমার ব্যক্তিগত স্বার্থে এটার প্রিভিউ কোয়ালিটি কমায় দিছি। এই জিনিসটাই জাস্ট এই একই রকম ভাবে প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা প্রিভিউ কোয়ালিটি কমাতে বা বাড়াতে পারি। তাহলে আমাদের রিভার্সের পার্ট শেষ হলো, আমাদের স্পিড ডিউরেশনের পার্ট শেষ হলো। এখন আমরা আর একটা নতুন পার্ট শিখবো, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এই যে প্রিমিয়ার প্রোর মধ্যে বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা কাজ করবো, এর জন্য তো আমাদেরকে বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করতে হবে। ইফেক্টগুলো আমরা পাবো কোথায়? এই যে ইফেক্ট প্যানেলের মধ্যে আমরা কিন্তু সব ধরনের ইফেক্ট পেয়ে যাব। তো এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখা যায় প্রিসেটস নামে কিছু একটা আছে, লিমিটারি প্রিসেটস আছে, অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন, অনেক কিছুই কিন্তু এখানে আছে। এখান থেকে যদি আমরা কোনো একটা
পার্টিকুলার ইফেক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে সেই ইফেক্টটাকে ফাইন্ড আউট করে বের করে তারপর কাজ করতে হবে। বাট দুঃখজনক বিষয় হচ্ছে প্রিমিয়ার প্রোর মধ্যে অনেক বেশি ইফেক্ট আছে, হিউজ ইফেক্ট। এতগুলো ইফেক্ট নিয়ে আপনার লাইফ টাইমে আপনি লম্বা টাইম ধরে হয়তো কাজও করবেন না। কিছু নির্ধারিত ইফেক্ট বা যেগুলো স্ট্যান্ডার্ড বা সবসময় ইউজ করতে হয় সেগুলো নিয়েই আমরা সবসময় কাজ করব। এই কোর্স চলাকালীন সময় যেসব ইফেক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো সবগুলো কমন, স্ট্যান্ডার্ড এবং নিয়মিত ব্যবহার্য ইফেক্ট। আপনাদের সবাইকে নিয়মিত ব্যবহার করতে হবে। যখনই কোনো ইফেক্টের নাম বলবো এগুলো আপনারা নোট করে রাখবেন কিন্তু, ঠিক আছে? থাকবে এখানে, আমি বলছি মুখ দিয়ে, এটা আপনারা নোট করে রাখবেন। এবং এই ইফেক্টগুলোর নাম সময়ের সাথে সাথে কিন্তু আপনারা ভুলে যাবেন। এগুলো প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই মনে রাখা পসিবল না, ইম্পসিবল। সো এত বেশি ইফেক্ট থাকার কারণে ম্যাক্সিমাম সময় আমাদেরকে ইফেক্টগুলো এই সার্চ বক্স থেকে সার্চ করে বের করতে হবে। আমি নিজেও জানি না, আমি নিজেও অনেক ইফেক্ট ইউজ করি, আমি জানি না কোনটা কোন ফোল্ডারের মধ্যে আছে। আমার আসলে সব ইফেক্ট মুখস্থ হয়ে গেছে যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন। তো আপনারাও সবাই এই সার্চ দিয়ে অভ্যস্ত হবেন, সবাই এভাবে সার্চ দিয়েই করে। আপনারা যদি কোনোভাবে ইউটিলাইজ করতে চান, ব্যবহার করে দেখতে চান, সেক্ষেত্রে আপনি একটা একটা করে ইফেক্ট ব্যবহার করতে পারেন। বাট আজকে আমরা ব্যবহার করব না, আজকে যেহেতু নতুনভাবে আসছি আমরা দুইটা ইফেক্ট একটু দেখব। একটা হচ্ছে হরিজন্টাল ইফেক্ট দেখবো, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ইফেক্ট দেখবো। তো হরিজন্টাল ইফেক্ট ইউজ করতে হলে জাস্ট HORI লিখলেই এই যে হরিজন্টাল ফ্লিপ নামে একটা ইফেক্ট চলে আসছে। এই ইফেক্টটা আছে হচ্ছে ভিডিও ইফেক্ট, তার মধ্যে একটা ফোল্ডার ট্রান্সফর্ম, তার মধ্যে হরিজন্টাল ফ্লিপটা আছে। আমরা একটু ঘুরে আসি এখন, এই ভিডিও ইফেক্টের মধ্যে একটা ক্লিক করে দেখেন কতগুলা ফোল্ডার, প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আবার ইফেক্ট আছে। এর মধ্যে দেখেন এই যে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এই ট্রান্সফর্মে ক্লিক করলে এটার মধ্যে এইগুলো হচ্ছে ফাইনাল ইফেক্ট। এখান থেকে আমি এই যে হরিজন্টাল ফ্লিপটা এবং ভার্টিক্যাল ফ্লিপটা আজকে একটু ইউজ করে জাস্ট দেখব। তো হরিজন্টাল ফ্লিপটাকে আমি হরিজন্টাল ফ্লিপটাকে ইউজ করব তার আগে এটার যে রিভার্স এটাকে একটু বন্ধ করে নিই। বন্ধ করার কারণ হচ্ছে কম্পিউটার স্লো হয়ে যাবে, তাই এটাকে উঠায় দিই আমরা। ওকে, এখন এই হরিজন্টাল ফ্লিপটাকে জাস্ট স্লাইড করে এখানে নিয়ে গেলে দেখবেন আমার এই ভিডিওটা হরিজন্টালি ফ্লিপ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। এটাকে স্লাইড করে নিয়ে গেলাম, এখানে দেখেন আমার মেট্রো রেলের মাথাটা এদিকে ছিল, এদিকে চলে গেল। এই উদাহরণটা আরো স্মার্টলি বোঝার জন্য আমরা আরেকটা কিছু একটা নিয়ে আসি এখান থেকে। এই মানুষটাকে নিয়ে যাই। ফ্লিপ মানে হচ্ছে বিপরীত, মানে উল্টে যাবে, বামটা ডানে চলে যাবে, ডানটা বামে চলে যাবে, এরকম। হ্যাঁ হ্যাঁ, ডান দিক থেকে বামে যাবে, বাম দিক থেকে ডানে যাবে। তো এটাকে যদি হরিজন্টাল ফ্লিপ নিয়ে দেখেন ওই হাতটা বাম দিক থেকে ডান দিক থেকে বামে চলে যাবে। ডান দিক কার? আমার যে ক্যারেক্টার বা মডেলের ডান দিক থেকে বাম দিকে চলে যাবে। জাস্ট এখানে নিয়ে ছেড়ে দিলাম, দেখেন হাতটা এদিকে চলে আসছে। আর ভার্টিক্যাল ফ্লিপটা একই ক্ষেত্রে আমি ভার্টিক্যাল ফ্লিপটা এরকম টান দিয়ে নিয়ে চলে আসলাম, দেখেন এটা উল্টো দিকে চলে যাবে, মাথা নিচ দিকে চলে আসবে, হ্যাঁ, বডি উপর দিকে চলে যাবে। জাস্ট সেখানে ছেড়ে দিলাম। তো প্রত্যেকটা ইফেক্ট ইউজ করার নিয়ম হচ্ছে এরকম, যে কোনো ইফেক্টকে ধরে এনে আমার ওই লেয়ারের মধ্যে ছেড়ে দিতে হবে। এভাবেই সব ইফেক্ট ইউজ করতে হবে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করব। আন্ডু করার পরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব। আমাদের মনে হয় ইফেক্ট নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, জাস্ট ইফেক্ট প্যানেলে যাব, যে ইফেক্ট পছন্দ ওইটাকে উঠায় আমার ওই ভিডিওতে, ওই ছবিতে, ওই অডিওতে ইউজ করব। আজকে আমরা জাস্ট দুটো ইফেক্ট দেখলাম। ট্রানজিশনগুলো কি ইফেক্টে পাবো? হ্যাঁ, ট্রানজিশনগুলো ইফেক্টে পাবো। ট্রানজিশনের জন্য আলাদা ফোল্ডারই আছে এখানে, সেখানেই আমরা পাবো। এখানে ভিডিও ট্রানজিশন নামে একটা আলাদা বক্স আছে, দেখেন একটা ফোল্ডার আছে, এটার মধ্যে সবগুলো ট্রানজিশন। আমরা ট্রানজিশন সম্পর্কে যখন জানবো তখন এটা জানছি। এখন আমরা আর কিছু বিষয় জানবো। এখন আমরা যে পার্টটা জানবো এটাও খুবই গুরুত্বপূর্ণ পার্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের সারা জীবন ভর এখানে কাজ করতে হবে, অন্য কোথাও না, এখানেই কাজ করতে হবে। লাইক আমরা যখন MS ওয়ার্ডের মধ্যে কোনো কিছু টাইপ করতাম, আমাদের সব কাজ, মূল কাজ কোথায় থাকতো? ওই যে পেজের মধ্যে টাইপ করা, তাই না? একটা পৃষ্ঠার মধ্যে টাইপ করতে হতো, মূল কাজ কিন্তু ওইটা। তারপর এটাকে বড় করি, ছোট করি, ফন্ট চেঞ্জ করি, যা করি। এরকম ভাবে এই প্রিমিয়ার প্রোর মধ্যে সব জায়গায় তো কাজ আছে, কিন্তু একটা জায়গা আছে যেখানে আমাদেরকে পড়েই থাকতে হবে। এটাকে যদি উদাহরণ দিই, এই পড়ে থাকার ব্যাপারটাকে, এটা হচ্ছে ওই যে উদাহরণ তো মাথায় আসতেছে না। ওকে ফাইন, আমি আমার মতো করে দেখাই। রান্নাঘরের সাথে একটা উদাহরণ দিতাম, একটু পরে দিই, এখন মাথায় ঘুরবে না আপনাদের, এটা একটু কঠিন উদাহরণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে যে কোনো একটা, এই যে এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওকে যদি আমি একটু ডান দিকে স্লাইড করতে চাই, একটু বাম দিকে স্লাইড করতে চাই, একটু ওপরে নিতে চাই, একটু নিচে নিতে চাই, একটু জুম ইন করতে চাই, একটু জুম আউট করতে চাই, এই অপশনগুলো তো আমাদের মোবাইল স্মার্টফোনে থাকে, তাই না? এটা তো প্রিমিয়ার প্রো তো থাকার কথা, এতবার একটা সফটওয়্যার, এই অপশনগুলো তো দেখলাম না। এই অপশনগুলো এখানে আছে। ইনফ্যাক্ট এই অপশনগুলো, এই প্রিমিয়ার প্রোর এই ইন্টারফেসের অপশনগুলো দিয়েই দেখেই পৃথিবীর সকল সফটওয়্যারে পরবর্তীতে বানানো হয়েছে। আগে এরাই বানাইছে, এদের দেখা দেখি ফিল্মোরা বানাইছে, এটা দেখা দেখি ক্যাপকাট বানাইছে, ইনস্টাগ্রাম বানানোর ট্রাই করতেছে, যত কিছু আছে, টিকটক মিকটক যা বলেন না কেন, সবাই এদেরকে দেখেই বানাইছে। ওরা একটু ইউজার ফ্রেন্ডলি করছে, এরা এটা প্রফেশনাল, এখানে ম্যানুয়ালি কাজ করতে হয় সবকিছু। ম্যানুয়ালি কাজ করার মধ্যে অনেক সুবিধাও আছে। যাই হোক, এই অপশনটা পাবো কোথায়? এই অপশনটা যা পাবো হচ্ছে এই যত ধরনের ইফেক্টই আমরা ইউজ করি না কেন,
অথবা ডিফল্ট ভাবে যত ইফেক্ট থাকে না কেন সবকিছু ইফেক্টই আমরা পাবো হচ্ছে, বা যে কোনো ইফেক্টের মধ্যে পরিবর্তন ঘটানোর কাজটা আমরা করতে পারবো হচ্ছে এই ওপরে থাকা ইফেক্ট কন্ট্রোল এটার মধ্যে। এই ইফেক্ট কন্ট্রোল যখন আমরা আসবো এখান থেকে আমরা সব পরিবর্তন ঘটাবো। খেয়াল করে দেখবেন এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে অনেক কিছু বিষয় আছে। এখানে আবার এই ইও পাবো আমরা, একটু আগে যেটার মধ্যে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফ্লিপটা ইউজ করলাম না, সেটা ডিলিট করে দিছি, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটার মধ্যে যখন আমি ক্লিক করার পরে ইফেক্ট কন্ট্রোলে আমি ক্লিক করব তখন কিন্তু আমি এই ভিডিও লেয়ারের সব ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। কি ডিটেলস দেখতে পাচ্ছি একটু পরে বলতেছি। এটা সব ডিটেলস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আবার যখন আমি এই লেয়ারটার মধ্যে ক্লিক করব তখন কিন্তু এই লেয়ারের ডিটেলস এখানে দেখা যাচ্ছে। আবার যখন আমি এই পাশের লেয়ারের মধ্যে ক্লিক করব তখন কিন্তু এই লেয়ারের ডিটেলস এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আমি যে লেয়ারের উপর সিলেক্ট করব সেই লেয়ারের ডিটেলসটাই আমরা এখানে দেখতে পারবো। যদি কোথাও সিলেক্ট না থাকে তাহলে কি হবে? সিলেক্ট না থাকলে এটা ফাঁকা থাকবে। আপনাদের ইফেক্ট কন্ট্রোল যে দেখবেন এরকম ফাঁকা। আমাকে অনেকেই মেসেজ দিবেন, আপনারা খেয়াল করেন, আমি সবাইকে বলতেছি, অনেকেই গ্রুপের মধ্যে মেসেজ দিবেন যে আমার ইফেক্ট কন্ট্রোলে কিছু পাই না। এর কারণ হচ্ছে আপনি কোথাও সিলেক্ট করেন না তাই পান না। আপনি এরকম সিলেক্ট করলেই কিন্তু এরকম খুঁজে পাবেন, রাইট? ওকে, আমরা এখন এই লেয়ারটা অর্থাৎ এই ছবিটার মধ্যে ইফেক্ট কন্ট্রোলার ব্যবহার করে এই ছবিটাকে কিছু একটা করব আমরা। তো প্রত্যেকটা লেয়ারের মধ্যেই যদি আমরা ইফেক্ট কন্ট্রোলে যাই তাহলে ডিফল্ট ভাবে কিছু অপশন আগে থেকেই পাবো। এই যে মোশনের অপশনটা পাবো, মোশন মানে হচ্ছে গতি। তো মোশনের মধ্যে আবার এই পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কার পয়েন্ট, অ্যান্টি ফ্লিকার, ফিল্টার, মানে কিছু অপশন না আগে থেকেই থাকবে প্রত্যেকটা লেয়ারে। আমরা যে লেয়ারে যাব সেই লেয়ারের মধ্যে এগুলো উপস্থিত থাকে, ডিফল্ট ভাবে থাকে। এখানেও ডিফল্ট ভাবে এটা আছে। তো দেখেন এই মোশনের মধ্যে বা শুরুর যে অপশনটা পজিশন, এটার মধ্যে কিছু নাম্বার দেওয়া, এখানে 960 লেখা বা 960 লেখা, আর এখানে হচ্ছে 540 লেখা আছে। এগুলো হচ্ছে নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আমরা আসলে যে কোনো সাবজেক্টকে পরিবর্তন করতে পারবো। তো এই নাম্বার পরিবর্তন করার ওইটা কি, মাউসটা এখানে নিলেই দেখেন মাউসটা একা একা চেঞ্জ হয়ে গেছে, কিছু করা লাগে না। এরপর লেফট বাটন ক্লিক করে যদি এই নাম্বারটাকে আমি বাড়াই, দেখেন আমার ছবিটা চেঞ্জ হয়ে ডান দিকে চলে যাচ্ছে। আবার এটাকে যদি আমি বাম দিকে নেই বা কমাই তাহলে এটা বাম দিকে চলে আসতেছে। হ্যাঁ, মনে রাখবেন বাম দিকে নিলে বা কমালে বামে আসবে, ডান দিকে নিলে বা বাড়ালে এটা ডান দিকে চলে যাবে। এখান থেকে ডানে নিলে ডানে যাবে, বামে নিলে বামে যাবে। আবার এখান থেকে এই নাম্বারটাকে যদি, এটা একটু মাঝখানে নিয়ে আসি, এই নাম্বারটাকে যদি আমি বাড়াই, এখানে 540 ছিল, তো এটাকে যদি আমি বাড়াই অর্থাৎ 600, 700, 800 করি তাহলে এটা কি হবে? এটা নিচ দিকে যাবে। আবার যদি এটাকে আমি কমাই তাহলে এটা ওপর দিকে যাবে। তাই এই যে ওপর দিকে বা নিচ দিকে যে প্রবণতা, এটা এত, এখানে তো এমনি কোনো একটা স্লাইডার ধরে দিতে পারতো আমাদের মোবাইলের মতো। এখানে নাম্বার দিয়ে কেন দিছে? এখানে নাম্বার দিয়ে দেওয়ার কারণ আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে এখানে 960 ক্লিক করে এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আবার এখানে ক্লিক করে আপনি যদি এখানে 300 লিখে আপনার কিবোর্ডের এন্টার বাটন প্রেস করেন তাহলে দেখেন এটা সরে আসলো বাম দিকে। আবার এখানে যদি ক্লিক করে আপনি যদি এখানে 960 লিখে এন্টার প্রেস করেন, দেখেন এটা মাঝ বরাবর চলে গেল। আবার এখানে যদি আপনি ক্লিক করে এখানে 200 ক্লিক করে বা 200 ডিজিট দিয়ে এন্টার প্রেস করেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই নাম্বারটা আমাদের জন্য প্রয়োজন। অনেক সময় এমন হবে আপনাকে একটা টিম ওয়াইজ ভাবে আপনাকে নাম্বার বলে দিবে যে তুমি ওই সাবজেক্টটাকে অথবা ওই এলিমেন্টসটাকে এত বাই এততে রাখো। খুব কম এরকম কাজ, খুব এত কঠিন কাজ খুব কম পরে আসবে, বা অনেক পরে আপনি পাবেন, 8-10 বছর পরে পাবেন, যখন অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন আসবে। এত ক্রিটিক্যাল চিন্তা করার কিছু নাই। কিন্তু এই ম্যানুয়ালি প্রত্যেকটা জায়গায় ঢুকে ঢুকে কাজ করার যে সুযোগ সুবিধা দেওয়া বা প্রবণতা, দ্যাটস ওয়াই কিন্তু এই অপশনগুলো প্রিমিয়ার প্রোর মধ্যে রাখা হয়েছে। এতক্ষণ যা বললাম এগুলো ভুলে যান। সহজ ভাষায় মাউস এখানে নেওয়ার পরে এটাকে ডানে নিলে ডানে যাবে, বামে নিলে বামে যাবে। এটাকে ডানে নিলে এরকম নিচে নামবে, এটাকে বামে নিলে এরকম উপরে যাবে। আমরা যে কোনো এলিমেন্টসের মধ্যে এই চেঞ্জটা করতে পারি। আমরা যদি এই ভিডিওর মধ্যে করতে চাই, এটাকেও কিন্তু এরকম দেখেন ডানে নিচ্ছি, বামে নিচ্ছি, ওপরে নিচ্ছি, নিচে নিচ্ছি, সব কিছু কিন্তু আমরা এখানে করতে পারতেছি। আবার এই যে আমি এখানে চেঞ্জেসটা করলাম, ধরেন এটাকে আমি রিসেট করতে চাই, আগের মতো করে ফেলতে চাই, অর্থাৎ শুরুর দিকে যেমন ছিল ডিফল্ট ভাবে যেমন ছিল সেটা করতে যাচ্ছি, তাহলে দেখেন এখানে একটা বাটন আছে উল্টো তীর চিহ্নর মতো, এটার নাম হচ্ছে রিসেট প্যারামিটার। এই বাটনটা ক্লিক করলে পুরো কার্যক্রমটা ডিফল্ট অপশনে চলে আসবে, অর্থাৎ আগে যা ছিল তাই বানিয়ে দিবে আপনাকে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলেন, দেখেন আবার আগে যাচ্ছিল, একদম শুরুতে যাচ্ছিল 960 এবং 540। এই 960 এবং 540 সবগুলো এলিমেন্টস এটাই থাকে মান। দেখেন এখানেও 960 এবং 540 আছে। যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করবেন এটা এরকমই থাকবে, সবসময় এটা এরকম থাকে। তা আমরা ডানে কিভাবে নেই, বামে কিভাবে নিব, উপরে নিচে কিভাবে নিব, কিভাবে রিসেট করব, এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তার নিচে দেখেন স্কেল নামে একটা বাটন আছে, এখানে 18 দেওয়া আছে। এটা ডিফল্ট ভাবে আসলে 100 থাকে, 100 থাকে। এখানে 100 না থাকার কারণ হচ্ছে আমি স্কেল টু ফিট করে ফেলছি ভুলবশত। এই যে এখানে স্কেল টু ফ্রেম সাইজ না করে স্কেল টু ফ্রেম সাইজ না করে মানে সেট টু ফ্রেম সাইজ করে ফেলছি, মানে সেট করে ফেলছি, দ্যাটস তো এরকম হয়েছে। আমি একটা কাজ করি, এটাকে ডিলিট করে আপনাদেরকে নতুন করে নিয়ে দেখাই। এখানে আবার নতুন করে নিয়ে আসলাম, দেখি এখানে এই দেখেন এটা কিন্তু এখন 100 আছে। আমি এটাতে
স্কেল টু ফ্রেম সাইজ করে দেখেন ডিফল্ট ভাবে এটা কিন্তু 100ই আছে। এটা সব জায়গায় যেখানেই যাব না কেন আমরা এটা ডিফল্ট ভাবে আমরা 100ই পাবো। 100 এটা কি স্কেলটা 100 মানে কি, এটা স্কেলটা 100 আকারে আছে। আমরা যদি স্কেলটাকে বাড়াই এটা জুম ইন হবে, কাছাকাছি চলে আসবে। আমরা যদি স্কেলটাকে কমাই তাহলে এটা জুম আউট হবে। আমরা কিন্তু এটাকে এরকম করে বাড়ায় এটাকে কিন্তু এরকম নিচ দিকে স্লাইড করে নিয়ে চলে আসতে পারি। ক্লিয়ার? আমরা স্কেল এবং পজিশন দুটোর মধ্যে চেঞ্জেস করছি। আমরা চাইলে এটাকে আবার রিসেটও করে ফেলতে পারি। তার নিচে আবার রোটেশন অপশন আছে, এই রোটেশনের মাধ্যমে আমরা এটাকে রোটেট করে ফেলতে পারি, আবার এটাকে রিসেটও করে ফেলতে পারি। ওকে, এখানে অ্যাঙ্কার পয়েন্ট বা আরও কিছু বিষয়বস্তু আছে, এগুলো এখনকার ব্যবহার্য বিষয় না, পরের দিকে আমরা এগুলো শিখবো। এই নিচে অপাসিটি নামে একটা অপশন আছে। অপাসিটির মাধ্যমে আমরা এইটার যে ভিজিবিলিটি এটা এখন 100% আছে, অর্থাৎ ঠিকঠাক পারফেক্ট আকারে আছে, বা যেমনটা ডিফল্ট আকারে ছিল তেমন আকারে আছে। আমরা চাইলে কিন্তু এটাকে এরকম কমায় ফেলতে পারি, একদম কালো করে ফেলতে পারি, চাইলে আবার এটাকে এরকম বাড়ায় ফেলতে পারি। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা অপাসিটিটা কমাতে বা বাড়াতে পারছি। ঠিক আছে, এই পার্টটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি না আমরা? ওকে, আমাদের কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? স্কেলটা কি? হ্যাঁ, স্কেলটা ইউনিফর্ম স্কেল একটা ব্লকে টিক দেওয়া আছে, এটা ইউনিফর্ম স্কেলটা আচ্ছা বুঝবেন, আচ্ছা দেখাই আমি ইউনিফর্ম, হ্যাঁ দেখাচ্ছি। ইউনিফর্ম স্কেলটা যদি আমি এখান থেকে সরায় ফেলি না, তাহলে এই যে ছবিটা আছে না, এটা স্ট্রেচ হয়ে যাবে, অর্থাৎ উপর নিচে দেখেন কেমন টানা টানা হয়ে যাচ্ছে, স্ট্রেচ হয়ে গেল। হ্যাঁ, আবার এটা ডানে বামে স্ট্রেচ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাতে চাইনি কারণ আপনারা নষ্ট করে ফেলবেন। তো এটা টাচ করার দরকার নেই আপাতত, এটা পরে, এখন না। হ্যাঁ, এটা টাচ করার দরকার নেই, এটা পরে কাজে লাগবে, বা এটা আমাদের কাজে লাগে না। আমরা এই স্ট্রেচ করে কোনো কিছুকে নষ্ট করব না, এটা নষ্ট হয়ে যায়, এটা মানে এটা স্ট্যান্ডার্ড মেনটেন হয় না আর। ওকে ফাইন, তো এটা দেখানোর আপনারা পরে এমনি বুঝতে পারতেন, তো এটার এখন দরকার নেই, এটা কেউ ক্লিক করতে যাবেন না, তাহলে অনেক সময় ছবি টবি নষ্ট করে ফেলবেন। আচ্ছা, না না অপাসিটিটা না, ও হ্যাঁ অপাসিটি দেখাচ্ছি আমি। তো অপাসিটিটা, এই যে অপাসিটি এখানে কত লেখা আছে 100, এটাকে কমাইলাম, দেখেন এটা কমে গেছে। আমরা চাইলে এখানে ক্লিক করে এটাকে যদি এখানে 30 দিয়ে বা 30 দিয়ে এন্টার করি তাহলে 30% অপাসিটি আছে। আবার এখানে ক্লিক করে আমরা যদি 90 দিয়ে এন্টার প্রেস করি 90% অপাসিটি আছে। আবার আমরা চাইলে এখান থেকে রিসেটও করে ফেলতে পারি। ভিজিবিলিটি, এটা হ্যাঁ, অপাসিটির মূল কাজ হচ্ছে আমরা আমাদের অনেক ভিডিওতে দেখি না কালো থেকে আস্তে করে সাদা হয়। জি স্যার। হ্যাঁ, আস্তে থেকে কালো হয়। আমি একটা কাজ করে দেখাবো এখন, বাট এটা আপনাদের আজকের বিষয় না, এটা আপনারা আজকে বুঝবেন না। হ্যাঁ, ব্রাইটনেস বাড়ানো কমানো ওইটাই। তো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা নিয়ে আজকে প্রশ্ন করবেন না, এটা আজকের বিষয়। আমি 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 বলি, হ্যাঁ ওভারলে না, নট ইটস নট ওভারলে, অপাসিটি ওভারলে না, অপাসিটি হচ্ছে ব্রাইটনেস, অপাসিটি হচ্ছে ভিজিবিলিটি। ঠিক আছে, সহজ কথা। তো এই ভিডিওটার মধ্যে দেখেন, আমি যদি এইভাবে দেখালে তো বুঝবেন। একটা কার্যক্রম, আমি একটা কার্যক্রম করে দেখাই, জাস্ট এটা আপনারা একটু দেখেন, আর ওটা কিভাবে করতেছি এগুলো পরের ক্লাসে, আজকে না। তো দেখেন, এই দেখেন ভিডিওটা কিভাবে স্টার্ট হয়, আস্তে করে কালো থেকে স্টার্ট হলো না? জি স্যার। হ্যাঁ, এইগুলো আমরা অপাসিটির মাধ্যমে এরকম অনেক কার্যক্রম করব, এবং অপাসিটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, অপাসিটি শব্দটা দেখবেন, বা এই যে ভিজিবিলিটি কমিয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি, এই যে শব্দটা দেখবেন আমি প্রায় প্রায় বলতেছি। হ্যাঁ, এই শব্দগুলো বলতে বলতে আপনাদেরকে বিরক্ত করে ফেলবে একটা টাইমে, আপনারা অস্থির হয়ে যাবেন যে স্যার বারবার একরকম কথা বলে। তো এগুলো আমাদের সাথে থাকা লাগবে, আসলে এগুলোই আমাদের মুখ্য বিষয়। তো এই যে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমরা কিছু ডিফল্ট ইফেক্ট পেলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো ধরনের ইফেক্টই আমরা ইউজ করি না কেন, সব ইফেক্টেরই পরিবর্ধনটা কিন্তু আমরা এই ইফেক্ট কন্ট্রোলেই পাবো। কিছুক্ষণ আগে আমি যে হরিজন্টাল ইফেক্টটা ইউজ করলাম সেটাতে আবার একটু যাই। এই যে ট্রান্সফর্মের মধ্যে থেকে আমি যখন হরিজন্টালটা তো ভার্টিক্যালটাকে ইউজ করি, ভার্টিক্যালটা এখানে নিলেই দেখেন এটা উল্টে যাচ্ছে, কিন্তু এই ভার্টিক্যাল ইফেক্টটা দেখেন আমরা এখানে খুঁজে পাচ্ছি। দেখলেন, যত ইফেক্টই আমরা ইউজ করব আমরা কিন্তু ইফেক্ট কন্ট্রোলে পাবো। এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, আমাকে উত্তর দিবেন। আচ্ছা, আমি তো হরিজন্টাল ভার্টিক্যাল ইফেক্ট ইউজ করছি, তাই না? সবাই দেখতে পেলেন না? জি স্যার। আচ্ছা, জি জি এই কোথায় গেল হরিজন্টাল ভার্টিক্যাল ফ্লিপটা? এখানে হরিজন্টাল ফ্লিপটা দেখতে পাচ্ছি, ভার্টিক্যালটা দেখতে পাচ্ছি না কেন? স্যার ওইটা আমরা সিলেক্ট করে নাই। হ্যাঁ, আমরা সিলেক্ট করছি এইটা, এই অংশটা নিয়েছিলাম, রাইট? এক্স্যাক্টলি। তাহলে মাথায় রাখতে হবে এটা, আমরা ইফেক্ট কন্ট্রোল এরকম কনফিউশনে পড়ে যেতে পারি অনেক সময়। আমরা ইউজ করবো একটার মধ্যে, খুঁজবো আর একটার মধ্যে, এটা করা যাবে না। আবার আমরা এমন অনেক সময় ভুল করব, ধরেন আপনি এরকম করবেন, এখানে আমার এটা এই কার্সারটা কোথায় আছে? এই ছবির উপরে আছে না? আমরা অনেক সময় এমন ভুল করতে পারি, এখানে ক্লিক করে আমরা এটার স্কেলটা এরকম বাড়াবো। হ্যাঁ, একটু মিউট করে রাখবেন সবাই। তো এখানে স্কেলটাকে ধরেন এরকম বাড়াচ্ছি, দেখেন বাড়াচ্ছি কমাচ্ছি, অথচ ছবিটা চেঞ্জ হচ্ছে না। এই যে স্কেলটাকে বাড়াচ্ছি কমাচ্ছি, এটা আসলে কোথায় হচ্ছে বলেন তো? এটাতে হচ্ছে না এটাতে হচ্ছে?
নেক্সটটাতে হচ্ছে এক্স্যাক্টলি এরকম ভুলটা কিন্তু আমরা করব, একটু সাবধানে থাকবো আমরা। দেখেন এখানে ক্লিক করে দেখাই এবার, এই যে আমি কাজটা করতেছি এটা কিন্তু এখানে হচ্ছে, অথচ আমার এই কার্সারটা এখানে থাকার কারণে আমি কিন্তু দেখতে পারছিলাম না। হ্যাঁ, যেমন এখানে সিলেক্ট করলে এটা কিন্তু পরিবর্তন করতেছি, তা আলটিমেটলি এই পরিবর্তনটা হচ্ছে আমার এটার মধ্যে, অথচ আমি খুঁজতেছি আমার এটার মধ্যে। আচ্ছা, এই এটার মধ্যে কনফিউজ হওয়ার কেউ কিছু নাই, এটা জাস্ট আমি আপনাকে দেখালাম। শুনেন, অনেক সময় অনেক বিষয় থাকবে যেটা আমি আপনারা ভুল করবেন না, কিন্তু আমি দেখানোর পরে আপনারা ভুল করবেন, এরকম হয় লাইফে, এরকম পড়াশোনাও আছে। অনেক টিচাররা বলে যে এটা একটু কঠিন বিষয়, তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করে। স্কুল কলেজে এই প্রবলেমটা আমি দেখছি, আমার সাথে হয়, অনেকের সাথে হয়। তো এই টিচারদের এই কথাগুলো যাবেন না আপনারা, মানে এই কঠিন বা মানে সহজের ব্যাপারটা আপনি আপনার নিজের মাইন্ডে রাখবেন। আমি হয়তো অনেক সময় অনেক কিছু প্রেজেন্ট করবো যেটা একটু কঠিন, এটা একটু সহজ, আপনি সবকিছু সহজভাবে নেবেন। আর মাথার মধ্যে চিন্তা রাখবেন যে এটা কোনো স্কুল কলেজের পড়াশোনা না, এটা একটা সফটওয়্যারের জ্ঞান। এটা শখের বশে যদি আমি শিখি, আমি অল্প সময় এটা লার্নিং পিরিয়ডটা পার করতে পারবো, এবং জিনিসগুলো আসলেই খুবই সহজ। তো এখানে আমরা যে ইফেক্ট কন্ট্রোলটা ইউজ করলাম, তো আমি আর একটা ইফেক্ট একটু ইউজ করে আপনাদেরকে দেখাবো আজকে। দেখানোর পর আমাদের ক্লাসটা ফাইনালি ইন করব, বাট আর একটা একটু দেখাবো। ধরেন, হ্যাঁ, এটা 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 তো জুম করি নাই আমি, এটা একটু ছোট, সাইজ একটু ছোট। এটা তো বোঝা হ্যাঁ, যাচ্ছে কোনো সমস্যা এটা বড় করা যাবে না আসলে, এটা সাইজেই ছোট। হ্যাঁ, এটা বড় করতেও পারবো না আমি। ওকে, সবাই একটু মিউট করে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায়, তারপরে আমরা গল্প করি প্লিজ, একটু টাইম আর অল্প একটু সময়, 5 মিনিট। তো এখানে ধরেন আমি ব্লার লিখলাম, BLUR, ব্লার লিখলাম। ব্লার লিখলে ব্লার নামে যত ইফেক্ট আছে সব চলে আসছে। দেখেন কত ইফেক্ট, ক্যামেরা ব্লার, চ্যানেল ব্লার, কম্পাউন্ড ব্লার, ডিরেকশনাল ব্লার, গজিয়ান ব্লার, অনেক রকমের ব্লার চলে আসছে। এক একটার ব্যবহার এক এক রকম, এক একটার কারণ এক এক রকম। তো আমি আপনাদেরকে স্পেসিফিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইফেক্টগুলো থাকবে আমার পুরো কোর্স জুড়ে, এগুলো কিন্তু আমি দেখাতে থাকবো একটা একটা করে। হ্যাঁ, সবগুলো তো আর আমি দেখাবো না, বাকিগুলো আপনারা ইউজ করে করে দেখবেন, ইউটিউবের সহযোগিতা নেবেন। আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আমি দিব ব্যক্তিগত জায়গা থেকে, তো সেটার ব্যাপারে বলছি একটু পরে। এখন একটা পপুলার ইফেক্ট হচ্ছে এই যে গজিয়ান ব্লার, এটা খুবই পপুলার। ইন্ডাস্ট্রি লিড যে পার্সনগুলো আছে প্রচুর পরিমাণে ব্যবহার করে, প্রচুর পরিমাণ ব্যবহার আপনাদেরকেও করতে হবে। এই গজিয়ান ব্লারটাকে স্লাইড করে আমি এখানে নিয়ে গেলাম আমার এটার মধ্যে, কোনো কিন্তু পরিবর্তন নেই। দেখলেন আমি গজিয়ান ব্লারটা নেওয়ার পর কোনো চেঞ্জ হলো না কিন্তু। তাহলে একটু ইফেক্ট কন্ট্রোলে ফিরে যাই, ইফেক্ট কন্ট্রোলে আসলে দেখেন নিচের দিকে গজিয়ান ব্লারটা খুঁজে পেলাম, দেখা যাচ্ছে না গজিয়ান ব্লারটা? হিসাব দেখা যাচ্ছে। এই গজিয়ান ব্লারের মধ্যে ব্লারিনেস এটা কত লেখা এখানে? 0.0 লেখা। তাহলে ব্লারটা হবে এক্স্যাক্টলি, তাহলে ব্লারটা হবে কিভাবে? আমি যখনই এখানে বাড়াবো, সবাই এখানে তাকান, এই ছবিটার দিকে তাকান, আমি যখন এটাকে বাড়াবো দেখেন এটা ব্লার হয়ে গেছে, দেখতে পেলাম। আবার যখন এখানে কমাবো এটা কিন্তু কমে গেল। অর্থাৎ প্রিমিয়ার প্রোর মধ্যে অলমোস্ট সবগুলো ইফেক্ট, অলমোস্ট সব, একদম এ টু জেড সব না, 99% ইফেক্টের ক্ষেত্রে ইফেক্টটা আমার এই লেয়ারের মধ্যে আনার পরে এটার পরিবর্তন করতে হবে। এটা কি পরিমাণ চেঞ্জ হবে, কতটুকু চেঞ্জ হবে, কতক্ষণ থাকবে, কতক্ষণ যে এটা ভ্যানিশ হয়ে যাবে, সব চেঞ্জেস করতে হবে ইফেক্ট কন্ট্রোলে। আমাকে এসে ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি এখানে এইটুক করবা, ওখানে ওইটুক করবা, এটা ক্যান্সেল করে দাও, এটা বন্ধ করে দাও, চেঞ্জ করে ফেলো, সব কিছু ভেঙে চুরে ফেলো। এটা আমাকে বলতে হবে, আমি না বললেও করবে না নিজে থেকে। তো আমরা যে ইফেক্টটা ইউজ করি না কেন, সেই ইফেক্টটা আমরা খুঁজে পাবো হচ্ছে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে এসে। অ্যাজ ইউজুয়াল আমি যে গজিয়ান ব্লারটা ইউজ করলাম, গজিয়ান ব্লারটা ইউজ করার পরে এখন এই ব্লারনেসটাকে এখানে বাড়ালাম, দ্যাটস ওয়াই এটা ব্লার। আমরা এই ভিডিওটার মধ্যে এটা একটু ইউজ করে দেখি। গজিয়ান ব্লারটা স্লাইড করে নিয়ে আসলাম, স্লাইড করে নিয়ে আসার পর এটাকে একটু গজিয়ান ব্লারটা কই খুঁজে দেখি। আচ্ছা, এই যে নিচে দেখা যাচ্ছে, এখানে একটু এটাকে বাড়ায় দিই, দেখেন এটা ব্লার হয়ে গেছে, ফুল ভিডিওটা ব্লার হয়ে গেছে। এখন এটা 104 আছে, আমি যদি এখানে ক্লিক করে, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে 50 এন্টার, দেখেন 50% ব্লার হয়ে গেল। আমি যদি এটা ক্লিক করে 20 এন্টার, দেখেন এটা 20% ব্লার হয়ে গেল। আমি যদি এটা ক্লিক করে 200 দিই, 200 এন্টার, ফুল ব্লার হয়ে গেছে। তো এই যে নাম্বার দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো ডে বাই ডে, সামনের দিকে। আজকেই জানতে পারবো না, বিষয়টা এমন না, সামনের দিকে জানবো একটু বিষয়। সোশ্যাল ফ্লিপ, রিভার্স ভিডিও, ফাস্ট মোশন ভিডিও, ওকে। ভিডিওর নির্দিষ্ট কোনো জায়গা মানে পুরোটুকু না, শুধুমাত্র স্পেসিফিক নির্দিষ্ট জায়গাটা ব্লার করে কিভাবে স্যার? হ্যাঁ, এটা আমরা এখন জানবো না, এটা সামনে জানতে হবে। এটা আমরা একটা ওয়েতে করতে পারি, তবে এর থেকেও অ্যাডভান্স কিছু ওয়ে আছে, ওই ওয়েতে করবো। যেমন ধরেন আমি এই ভিডিওটার মধ্যে শুধু এই জায়গাটুকু ব্লার করতে চাই, তাহলে এই রেজর টুল দিয়ে এখানে একটা কাটস করলাম, এখানে একটা কাটস করে, এখানে একটা কাটস করে ফেললাম, ঠিক আছে। দেন আবার ভি প্রেস করলাম অথবা সিলেকশন বাটনটা অন করলাম। তো এটার মধ্যেও তো আমার গজিয়ান ব্লারটা আছে। হ্যাঁ, গজিয়ান ব্লার তো আমি আগেই নিয়েছিলাম ফুলটার মধ্যে, এখান থেকে আমি এটুকু ব্লার করে দিলাম। তাহলে এখন যদি প্লে করি আমি ভিডিওটা, ওই জায়গাটা ব্লার দেখতে পেলেন? হ্যাঁ,
এভাবে ব্লার করতে পারি। আমরা সামনের ক্লাসে এমন কিছু বিষয় শিখবো, আমরা স্পেসিফিক এরকম কোনো জায়গাও ব্লার করতে পারবো। আমরা সামনের ক্লাসে এমনও বিষয় শিখবো, হ্যাঁ, আস্তে আস্তে করে এই জায়গাটা ব্লার হয়ে যাবে, আবার আস্তে করে ব্লারটা চলেও যাবে, আস্তে আস্তে করে কালো হয়ে যাবে স্ক্রিন, আবার আস্তে আস্তে করে কালোটা চলে যাবে। এই বিষয়গুলো আমরা সব সামনের ক্লাসে শিখবো, আজকে এগুলো পারবো না আমরা। ওকে, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। কোনো এফেক্ট যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে কি করব? এখান থেকে ডিলিট করা যাবে? ইফেক্টটা যদি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার করে ফেলতে পারবে, এই যে ক্লিয়ার। ওকে, জি স্যার, জি স্যার। হ্যাঁ। আর কোনো প্রশ্ন থাকলে সফটওয়্যার থেকে বের হবো আমি, সফটওয়্যার রিলেটেড এই আজকের টপিক রিলেটেড প্রশ্ন করুন। স্যার এই ভিডিওটা যদি আমি শেয়ার করি তাহলে কি ওয়াটারমার্ক আসবে? ওয়াটারমার্ক কেন আসবে? এটা তো সফটওয়্যারে করলাম, আমরা এডিট করছি, আমার ভিডিও, আপনার আমার ভিডিও, কেন ওয়াটারমার্ক আসবে? আপনি কি এটাই প্রশ্ন? হ্যাঁ, হুম। যেটা দিয়ে আপনি স্ক্রিনটা রেকর্ড করছেন এই সফটওয়্যারটার নাম যদি একটু বলতেন। এটার নাম হচ্ছে ফাস্টটোন ক্যাপচার, ফাস্টটোন ক্যাপচার। ওকে, আর কোনো প্রশ্ন কারো আছে? জি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন এই রিলেটেড প্লিজ আগে। হুম, প্রিমিয়ার প্রো বলুন। আমার একটা ভিডিও আছে 1 মিনিটের, ঠিক আছে? হ্যাঁ। 30 সেকেন্ডের মাথায় আমার প্রমোশন লাগবে, এক্সপোর্ট করা যায়। হ্যাঁ, ওইটা এখন না, এটা টাইম রিম্যাপিং এর বিষয় আছে, আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। টাইম রিম্যাপিং নামে একটা বিষয় আছে, ওইটা শিখে আমরা করতে পারবো। কোনো একটা পার্টিকুলার পার্ট একটা নির্ধারিত জায়গা স্লো হয়ে যাবে, আবার একটু পর ফাস্ট হয়ে যাবে, একটা জায়গা কালো হয়ে যাবে, আবার একা একা একটু পর ওই জায়গাটা কালো থেকে সাদা হয়ে যাবে। এই কার্যক্রমগুলো আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো। এর আগে আমাদের টাইম রিম্যাপিং জানতে হবে, কি ফ্রেম কি এটা জানতে হবে, কি ফ্রেমের পার্ট আগামী ক্লাসে। জি, স্যার হুম। আমার একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ বলুন প্লিজ। স্যার এই ধরেন এখানে আমি 5টা ভিডিও নিয়েছি, কিন্তু সবগুলো ভিডিও ধরেন পুরো একই রকম সাইজ না, একটা হ্যাঁ, বড় দেখাচ্ছে একটা ছোট দেখাচ্ছে। হ্যাঁ, এই সবগুলো একই সাইজ কিভাবে করব? স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে। যে কোনো ভিডিওর মধ্যে রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ, এই যে স্কেল টু ফ্রেম সাইজ ক্লিক করলে ভিডিওটা একরকম হয়ে যাবে। লাইক আমি যখন এই ভিডিওটা, এই যে এটাকে আমি একটু কেটে দিই, হ্যাঁ, ডিলিট করে দিলাম, দেখেন এই যে ছবিটা আছে না, ছবিটা দেখতে পাচ্ছি, যিনি প্রশ্ন করলেন, এটাকে স্লাইড করে আমি এখানে নিয়ে গেলাম, ছবিটা দেখেন কত বড় জুম হয়ে রয়েছে ওনার গেঞ্জিতে, তাই না? দেখতে পাচ্ছেন? তার মানে কি বিশাল হয়ে রয়েছে ছবিটা। আমি যদি রাইট বাটন ক্লিক করে জাস্ট স্কেল টু ফ্রেম সাইজ করি, দেখেন এটা ফ্রেমের সাইজ অনুযায়ী হয়ে গেছে। বুঝলাম। আমরা যদি এরপর যদি আমার সাইজ না মিলে তাহলে এরকম করে জুম আউট জুম ইন করে নিতে হবে। স্যার হ্যালো স্যার। জি বলুন। যে ইফেক্ট কন্ট্রোলস এর যে হ্যাঁ, হ্যাঁ। ওটা আমি বুঝলাম না যে কোথা থেকে নিয়ে আসলেন। আরেকবার যদি একটু দেখিয়ে দিতেন। ইফেক্ট কন্ট্রোলটা ডিফল্ট ভাবে আপনার সফটওয়্যারের মধ্যে এই কোণায় থাকবে, অথবা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, এরকম জায়গায় থাকবে। অনেকের হ্যাঁ, আমি বলছি, আমি, সফটওয়্যার না, হ্যাঁ, হ্যাঁ, অ্যারোতে চাপ দিয়ে আনতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এই দেখেন একটা জিনিস, অনেক সময় আপনার এই যে ঘরটা আছে, এই যে প্যানেলটা আছে, এই প্যানেলটা সাইজ এরকম ছোট থাকতে পারে। সাইজ এরকম ছোট থাকলে তখন এই নামগুলো সব পড়া যায় না, দেখা যায় না, তখন এরকম একটা অ্যারো চিহ্ন পাওয়া যায় এখানে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোল খুঁজে পাবো। আবার অনেকের ক্ষেত্রে এমন হবে ইফেক্ট কন্ট্রোল খুঁজেই পাচ্ছে না, কোনো জায়গাতে আসলেও নাই, তখন কি করবেন? উইন্ডোজে ক্লিক করবেন, এখান থেকে এই যে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিয়ার? যেমন আমার ইফেক্ট কন্ট্রোলটা আমি এখান থেকে ক্লোজ করে ফেলি, ইফেক্ট কন্ট্রোল কিন্তু নাই আমার ইন্টারফেসের মধ্যে, কোথাও নাই, আমি কোথাও আর খুঁজেই পাবো না। পাবো কোথায়? উইন্ডোজে ক্লিক করে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা আমাকে অন করতে হবে। আমি ইফেক্ট কন্ট্রোল একটা ক্লিক করলাম, ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা অন হয়ে গেল। ক্লিয়ার? এটা ছোট হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে যেরকম জায়গাও দেখেন, এখানে যদি আমি যাই, আমার দেখেন এখানে গেলে প্রজেক্ট প্যানেল কিন্তু হারায় ফেলছি, আমার যে প্রজেক্ট প্যানেল ছিল সেটা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কিন্তু এই পাশে যেতেও পারবেন না। তখন এই অ্যারো চিহ্ন ক্লিক করে এই যে প্রজেক্ট প্যানেলে ক্লিক করবেন। এটা কেন হয়? এটা এই ইন্টারফেসটা একটু ছোট বড় থাকলে এরকম, আমরা চাইলে বড় করেও প্রজেক্ট প্যানেলে ক্লিক করতে পারি। যেমন আমার ইন্টারফেসটা ছোট আছে, দেখেন আমার ইফেক্ট কন্ট্রোল এই পাশে যা আছে সোর্স প্যানেল, এখন কিন্তু ইফেক্ট কন্ট্রোল দেখা যাচ্ছে না। আপনি এরকম স্লাইড করে একটু বড় করে নিতে পারেন, বাট বারবার এরকম স্লাইড করে বড় করা ছোট করা একটু বেদনাদায়ক, একটু কষ্টদায়ক, ভালো লাগবে না, তখন এই তীর চিহ্ন থেকে ইফেক্ট কন্ট্রোল বের করে নেবেন। ওকে, নেক্সট কোশ্চেন। আমরা যখন রিভার্স করলাম, আচ্ছা, রিভার্সের কোশ্চেনটা একটু নেই প্লিজ, তারপর আরেকটা নিচ্ছি রিভার্সটা। হ্যাঁ, রিভার্সটি করলাম তখন দেখলাম হচ্ছে আমাদের ফ্রেমগুলো আটকে আটকে যেতেছিল, ভিডিওটা আটকে গেল। হ্যাঁ, তখন এর কাজটা কি? ভিডিও আটকে যাচ্ছে কেন? কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, একটা কম্পিউটার গেম আটকে যায় না, ওই কম্পিউটার পাওয়ার কম বলে আটকে যাচ্ছে। আমার এখানে অনেকগুলো ইন্টারফেস অন করা, আমার ট্যাব অন করা, আফটার ইফেক্ট অন করা, প্রিমিয়ার প্রো অন করা, তো এই জন্য স্লো হয়ে যাচ্ছে। আমার কম্পিউটারও ভালো কনফিগারেশন, 16 জিবি র্যামের, ভিডিও এর জন্য একটু ভারী কম্পিউটার লাগে, বাট শিক্ষানবিশ সময়টা এখন আপাতত 4 জিবি র্যাম দিয়ে আমরা শিখতে পারবো, বাট সামনে আপগ্রেড করে নিতে হবে, সো একটু স্লো হবে কম্পিউটার। ফাইন। আরেকটা ওনার সাথে যে, না যদি এরকম স্লো ভিডিওতে স্লো দেখায় তাহলে র্যাম বাড়াইতে হবে। করার পরে স্লো থাকবে না। না 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 না, সেভ করার পর স্লো থাকবে না, এটা জাস্ট কাজের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে ব্যাট এইটাই। ওকে ওকে। এখানে সর্বোচ্চ কিছু কি এমএস ওয়ার্ড এর মতো? এমএস ওয়ার্ডের মতো যে প্রশ্নটা, হ্যাঁ, শর্ট, না 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 না, এমএস ওয়ার্ডের তো এত অপশনই নাই, শর্টকাট কখনোই এমএস ওয়ার্ডের মতো না, এখানে সবকিছু ভিন্ন। এই কন্ট্রোল জেড এর যে অপশনটা, হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে যে,
বুঝতে পারছি। কন্ট্রোল জেড এ যেরকম কাজ করে হ্যাঁ, এরকম কি সব জায়গায় যদি কাজ করে তাহলে তো সহজ হতো। না না আমি বুঝিয়ে বলি শুনেন, ওই এমএস ওয়ার্ডে তো কয়েকটা শর্টকাট ব্যবহার করা যায় মাত্র, আর কন্ট্রোল জেড হচ্ছে ইন্টারন্যাশনাল একটা শর্টকাট, সব জায়গায় সব সফটওয়্যারে কাজ করে কন্ট্রোল জেডটা, হোয়াট এভার। কিন্তু এই প্রিমিয়ার প্রোর মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি সফটওয়্যারে অনেক শর্টকাট বাটন আছে, সো এটা এমএস ওয়ার্ডের সাথে তাল মিলানোর কোনো কিছু নাই, এটা একটু ভিন্ন, এখানে বেশি শর্টকাটের অপশন আছে। আজকের জি, ক্লাস কি শেষ? আজকের ক্লাস শেষ, যারা চান তারা লিভ নিতে পারেন। কোশ্চেন ছিল হ্যাঁ, যে আপনার কন্ট্রোল জেড ছাড়া স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা কন্ট্রোল জেড ছাড়া ওই প্রশ্ন নেই, তারপর আপনার প্রশ্ন। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে কি বলুন? ক্লাস শেষ, তাহলে কি লিভ করতে পারবো? হ্যাঁ, ক্লাস শেষ, যারা লিভ নিতে চাচ্ছেন তারা লিভ নিতে পারেন। আচ্ছা কন্ট্রোল জেড এর কি প্রশ্ন করছিলেন বলুন আবার। স্যার রেকর্ডেড ফাইলটা কি দেওয়া হবে? হ্যাঁ আচ্ছা, এই একটু ওয়েট এভরিওয়ান ওয়েট। জি, রেকর্ডেড ফাইলটা যিনি প্রশ্ন করলেন উনি কই, আমার সাথে কথা বলেন। রেকর্ডেড ফাইল, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বুঝিয়ে বলি। আপনি রেকর্ডেড ফাইলে কথা বলছেন, আপনি ফেসবুক গ্রুপে ঢুকেছেন কি কখনো আমাদের? ঢুকেছি, গত ক্লাসেরটা পাইছি, হ্যাঁ, এইজন্য তাহলে কেন এগুলা কি দেওয়া হবে এগুলো? ওইখানে কি লেখা আছে? রেকর্ডেড ফাইলের ওখানে কি লেখা আছে? উপরে লেখা আছে না প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ফাইল আপনারা পাবেন। জি জি হ্যাঁ, আমি কিন্তু বিরক্ত হয়ে বলছি না আপনাকে, আমি জাস্ট ইনশিওর করতেছি যে আমরা একটু গ্রুপে সময় দিব। শোনেন, একটা কমিউনিটিতে সময় দিতে হবে, তাহলে অনেক কিছু লার্নিং করতে পারবেন। ওই গ্রুপটা একটু ঢুকবেন সবাই, ওকে? জি স্যার। ঠিক আছে, কন্ট্রোল জেড নিয়ে যে প্রশ্নটা করছিলেন উনি করুন। স্যার কন্ট্রোল জেড ছাড়া ব্লাডটাকে আমি গ্রুপের অবস্থানে কিভাবে নিজে দেখতে দেখাচ্ছি ক্লিয়ার করে কিভাবে কমান্ডটা কি আরেকটা দেখানো যাবে? হ্যাঁ, ধরেন এই ভিডিওটা আছে, এখান থেকে ইফেক্ট থেকে আমি গজিয়ান ব্লাডটা নিয়ে আসছি, এবং আমার ইফেক্ট কন্ট্রোলের মধ্যে কিন্তু গজিয়ান ব্লাডটা আছে। এটাকে আমি এরকম বাড়ায় ফেলে এটা ব্লার হয়ে গেল, এটাকে কমায় ফেলেই ব্লার চলে গেল। ক্লিয়ার? এটাকে ক্লিক করে ডান দিকে নিলে ব্লার হইলো, এই যে এখানে যে নাম্বারটা আছে এটাকে ক্লিক করে বাম দিকে নিয়ে আসলাম, মানে কি জিরো করে ফেললাম, তাহলে কি ব্লার চলে গেল? না ওই যে রাইট বাটনে অপশন নিয়ে যে ক্লিয়ার করে পূর্বের অবস্থা নিছেন ওইটা একটু দেখবেন। ও আচ্ছা আচ্ছা, এটা রাইট বাটন অফ করে ব্লারটাকে এভাবে আপনি ইফেক্ট বললেন না, বুঝতাম আমি। ধরেন আমি গজেন ব্লারটাকে রাখতে চাচ্ছি না, এটা হচ্ছে এই গজেন ব্লারের উপর একটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ডান পাশের বাটনটা মাউসের, এখানে দেখেন এই যে ক্লিয়ার অপশন, এই যে ক্লিয়ার লেখা, জাস্ট ক্লিয়ার, ডিলিট হয়ে গেল। ওকে ওকে, আর কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। জি স্যার, আমি গত দুইটা ক্লাস করতে পারি নাই, তো স্যার এটা কি সফটওয়্যারটাকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা ফেসবুক গ্রুপে ঢুকবেন, ওইখানে ফেসবুক গ্রুপে ঢোকার পর ফিচার নামে একটা অপশন আছে, ফিচার অপশনে গেলে সবকিছু ওখানে পেয়ে যাবেন। আমি দেখাই দিচ্ছি, স্ক্রিনের দিকে তাকান, আমার যিনি প্রশ্ন করলেন স্ক্রিনের দিকে তাকান, এভরিওয়ান সবাই, এটা আমাদের গ্রুপ। এই গ্রুপের মধ্যে দেখেন আমার নাম এখানে লেখা আছে, মঙ্গলবার ক্লাস হবে, বৃহস্পতিবার ক্লাস হবে 6টা থেকে 8টা পর্যন্ত। এটার মধ্যে এই যে ফিচার্ড করা আছে, আপনারা যে ফিচারটা যাবেন এখানে দেখেন আমাদের এই গুগল মিটের অপশন, কাকে ফোন দিব প্রবলেমের জন্য, মানে সফটওয়্যারের প্রবলেমের জন্য, সফটওয়্যারের লিঙ্ক, আমাদের রেকর্ডেড ক্লাসের লিঙ্ক, এভরিথিং এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের সবার হোমওয়ার্কটাও এই গ্রুপের মধ্যেই আপলোড করবেন। তাছাড়াও আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আপনারা সবাই চ্যাটিং করবেন অনলি ভিডিও এডিটিং এর বিষয়বস্তু নিয়ে। হ্যাঁ, হোমওয়ার্ক আপনাদেরকে দিচ্ছি না, হোমওয়ার্কটা আপনারা এখন জমা দিতেও পারবেন না, তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি এক্সপোর্ট করা শিখাই নাই, আপনাদেরকে আগামী ক্লাসে আমি এক্সপোর্ট করা শিখাবো, তারপর থেকে আপনারা সব হোমওয়ার্ক দিবেন। জি জি, এটাই আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম। হ্যাঁ, আজকে আপনার সাথে সাথে অনেকগুলো কাজ করছি, কিন্তু আমি সেভ করে রাখবো কিভাবে? আচ্ছা, এটা আপনারা যারা অ্যাডভান্স পারসন আছেন বা আমি একটু দেখাই দিই, বাট এটার বিষয় আজকে কিন্তু না। হ্যাঁ, আপনারা জাস্ট ফাইলে যে এক্সপোর্টে যাবেন, এখান থেকে মিডিয়া, এটা একটা শর্টকাট বাটন আছে Ctrl+M, সো আমি এটা কেটে দিলাম, Ctrl+M ক্লিক করলে আমার এক্সপোর্ট প্যানেল চলে আসে। এখান থেকে এই বাটনটায় ক্লিক করবেন, ঠিক আছে, ম্যাচ সিকোয়েন্স সেটিংস, অর্থাৎ যেমনটা ছিল তেমনটা। আর একটা বিষয় দেখে নেন, এটা ক্লিক করার পরে এখানে দেখেন আউটপুট নেম লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর কোন ফোল্ডারে সেভ করবেন এবং কি নাম দিবেন সেটা দেওয়ার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে শেষ না কিন্তু, তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এবং ভিডিও এক্সপোর্টের ক্ষেত্রে অনেক টাইম লাগে, 5 মিনিটের একটা ভিডিও এক্সপোর্ট হতে 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। হ্যাঁ, সো এটা কেউ ভয় পাবেন না, প্রত্যেকটা এটা 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 প্রফেশনাল, এটা কোনো সমস্যা না, এটা নিয়ম। ওকে, নেক্সট কোশ্চেন আজকের বিষয় নিয়ে। থ্যাংক ইউ। স্যার স্ক্রিন রেকর্ড কিভাবে করতে হবে? স্ক্রিন রেকর্ড, ফাস্ট টোন ক্যাপচার, স্ক্রিন রেকর্ডের বিষয়েও আমাদের একটা ছোট ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে হালকা একটু আলোচনা করবো স্ক্রিন রেকর্ডের বিষয়ে। এই সফটওয়্যার নাম হচ্ছে ফাস্ট টোন ক্যাপচার, এটা একটা ফ্রি সফটওয়্যার, অনেক ওয়েবসাইটের মধ্যে আছে, ইউটিউবে দেখবেন অনেকে ভিডিও আপলোড করে রাখছে, সেই মাধ্যমে নিয়ে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন, ইজি একটা ব্যাপার। ভাইয়া আরেকটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের ক্লাসের বাইরে হুম। আমরা ফ্রেমটা চেঞ্জ করবো কিভাবে? ফ্রেম, কিসের ফ্রেম? আমরা ভাইয়া এটা হচ্ছে ইউটিউবের সাইজে আমি হচ্ছে ভিডিওটা এডিট করতেছি, বা এই ভিডিওটাকে আমি ইউটিউবের সাইজের ভিডিওটাকে আমি রিলস বা শর্টস আকারে করতে যাচ্ছি। এটা আচ্ছা কিভাবে আচ্ছা, আমি হ্যাঁ এই বুঝতে ফ্রেমটা চেঞ্জ
বুঝতে পারছি। দেখেন এই বিষয়গুলো একটু সামনের দিকে দেখি, এখন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এই যে সিকোয়েন্সের অপশনে গেলে সিকোয়েন্স সেটিংস থেকে জাস্ট এই 1920 কে এখানে দিতে হবে আর 1080 কে এখানে দিতে হবে, তাহলেই এই 16:9 এর ভিডিওটা 9:16 হয়ে যাবে। দ্যাট মিনস এটা রিলসের সাইজ হয়ে যাবে। এটাকে উল্টায় দিতে হবে জাস্ট। বুঝতে পারছি। হ্যাঁ, এটা আমি আপনাকে শর্টলি বললাম, বাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এগুলোর উপর প্রত্যেকটা পয়েন্টের উপর আমাদের না ক্লাস আছে, হ্যাঁ, ওই ক্লাসের মধ্যে দেখাবো। তো কিছু কিছু পয়েন্ট আমি বাদও দিব, কিছু কিছু পয়েন্ট আবার আমি নতুন করে অ্যাডও করব। এটা আপনাদের ভাবমূর্তির উপর ডিপেন্ড করবে, আপনাদের অবস্থানের উপর ডিপেন্ড করবে। কিছু কিছু সময় আমি খুব ফাস্ট যাব, কিছু কিছু সময় আমি স্লো যাব। চিন্তার কোনো কারণ নাই, একটু ভরসা করুন, আমি সবকিছু দেখাই দিব। ওকে, যদি আর কারো কোশ্চেন না থাকে আমি আজকে বিদায় নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, সো আশা করি, হ্যাঁ, সফটওয়্যার নিয়ে স্যার একটু কথা বলবো। সফটওয়্যার নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আনোয়ার ভাইয়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, সমস্যা না, বলুন। একটা ইয়া ছিল, হুম। আমি হচ্ছে নেক্সট মান্থ বা এর পরে হচ্ছে ম্যাকে আপডেট করব। হ্যাঁ, তো ম্যাকে কি ক্র্যাক ভার্সনটা अवेलेबल হবে নাকি সমস্যা করবে? ওইটা অফিসে এসে আপনাকে নিতে হবে। অফিস তো ঢাকার মহাখালীতে, ওয়্যারলেস গেটে আমাদের ইউআই ল্যাবের প্রতিষ্ঠানটা, ইনস্টিটিউটটা। আপনি ওইখানে এসে পেন ড্রাইভ নিয়ে এসে অ্যানিয়ন নিতে পারবেন, ওই আনোয়ার ভাইয়ের কাছ থেকে, ওই টিমের কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা জি। ভাই, আপনার Thank you. ইয়াটা অফিসটা কি হচ্ছে যে বিওয়াইসিএল এর অফিসের আগে নাকি পরে? ডিবিসি ভবনের অপর পাশে, বৈশাখী টেলিভিশনের অফিসের পাশেই, একদম মেইন রোডে আমাদের অফিসটা, কলম্বিয়া মার্কেট, একদম মেইন রোডে, ব্র্যাক ইউনিভার্সিটির কাছে, পুরনো ব্র্যাক ইউনিভার্সিটির ওইখানে, কলেজ পার তিতুমির কলেজ পার হয়ে হাতের বামে। ঠিক আছে, একদম মাঝখানে, সবগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মাঝখানে আমাদের ভবনটা। ওকে ওকে। ওকে, রিলেটেড কোশ্চেন কোনো? কোশ্চেন ছিল, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের যে রেশিও একটা ভিডিও হচ্ছে টিকটকের জন্য বা ইউটিউবের একটু আগে সেই প্রশ্নটা আসছে কিন্তু। হ্যাঁ, বলুন। রেশিওটা মানে প্রত্যেকটা যে প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ার যে রেশিওটা এটা কিভাবে সিলেক্ট করা যায়? আচ্ছা, সিকোয়েন্স একটা ফরম্যাট নেই, এটা হচ্ছে সবগুলোর জন্য এরকম নাকি? আমরা সিকোয়েন্স থেকে যেটা নেই সেটা হচ্ছে এইচডি ভিডিওটা নিছি আমরা, হ্যাঁ, ফুল এইচডি ভিডিওটা নিছি আমরা। এই সিকোয়েন্স সেটিংস থেকে এটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এটাকে উল্টে দিলেই এটা টিকটকের সাইজে বা রিলস ভিডিওর সাইজে বা ইউটিউবের শর্টস ভিডিও সাইজ যেটাকে বলি, সেটা হয়ে যাবে ইজিলি। আমার মনে হয় ডেপথে বুঝতে না পারলেও অসুবিধা নেই, রিলস নিয়ে আমাদের একটা ক্লাসের একটা অংশ আছে, আমরা তখন জানতে পারবো এটা আরো ভালো মতো। ওকে, আমরা তো জানি না, মানে আমরা তো এডিটিংই জানি না, রিলস কিভাবে এখন জানবো, তাই না? আগে এডিটিংটা একটু শিখে নিই, তারপর রিলস নিয়ে আলোচনা করব। জি, নেক্সট কোশ্চেন। বলুন বলুন। স্যার আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে, মানে আমরা মানে বেসিক কিছু জিনিসগুলো ধারণা পাওয়ার জন্য ভিডিও রিলেটেড? ধারণা পাবেন না, ওইখানে তো আসলে এডিটিং শিখাই না। আমার চ্যানেলটা দেখাইতে একটু শরম শরম লাগে, হালকা এমনি জাস্ট আমি করে রাখছিলাম, ছোটবেলায় করছিলাম অনেকদিন আগে। তো এই আর কি করা আছে, ওইটার মধ্যে দুই একটা ভালো ভালো ভিডিও আছে হয়তোবা। তো এটা ইউটিউব চ্যানেল কাউকে আমি এটার মার্কেটিং করা নাই, এসইও কিছু করা নাই, জাস্ট এমনি শুধু 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 করা হয়েছে, এই আর কি। এটা আমার ইউটিউব চ্যানেল। স্যার এই চ্যানেলে আপনি দেখা হয়ে গেছে। ও, আপনারা কিভাবে পাইছেন? আমার চ্যানেলে কেমনে যিনি আছে বলতে পারবো না, এটা আমি ঘুরে দেখছি। ও আচ্ছা, এই এমনি জাস্ট দুই একটা ভিডিও টিডিও করা আছে, এগুলা মানে যখন কোনো কাজ ছিল না বা ফ্রি ছিলাম তখন মাঝে মধ্যে করতাম, এখনো করি। তো এখন ফেসবুকে ডিরেক্ট আপলোড দিই, এখানে আপলোড দেওয়া হয় না, সময় হয় না আসলে। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে, তো সব ভিডিও দেখেন না আপনারা, শুধু এটা দেখে কেটে দিন, হ্যাঁ, বাকিগুলো দেখেন না। তো এইটার এই আর কি, এটাই আমার চ্যানেল আছে। জি, নেক্সট কোশ্চেন থাকলে বলুন, পরবর্তী কোশ্চেন থাকলে বলুন। আচ্ছা ভাই, সিকোয়েন্সের একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বলুন, ইম্পর্টেন্ট কোশ্চেন বলুন। সিকোয়েন্স যেরকম আমরা নরমালি যদি ভিডিও দেখি এটা 180 বা কোনো, তো এটা জানতেছি যে এই ভিডিওটা এই ফরম্যাটে আছে, কিন্তু ক্লায়েন্ট যখন ভিডিও দিবে তখন তো আমরা জানবো না কোনটা কোন ফরম্যাটে, তখন কিভাবে সিলেক্ট করব? তাই আমরা তো, ক্লায়েন্ট জানানো না ভিডিওটা কোন হ্যাঁ, ক্লায়েন্ট তো জানে না, আমরা তো প্রপার্টিজ দেখতে পাচ্ছি। আর ক্লায়েন্ট কি ফরম্যাটে দিয়েছে সেটা ডাজন্ট ম্যাটার, ক্লায়েন্ট কোন ফরম্যাটে আপলোড দিবে সেটা ম্যাটার করে। সেটা আপনি জিজ্ঞেস করবেন যে উনি যদি নিজে থেকে বলে ভালো, আর না হলে আপনি জিজ্ঞেস করবেন যে ম্যাম আপনি কি এটা ইউটিউবের জন্য বানাবেন বা ফেসবুক বা অন্য কোনো ব্যক্তিগত কারণে নাকি। তখন যদি উনি বলে যে ব্যক্তিগত কারণ বা তোমার এটা বোঝার দরকার নেই, যদি এরকম কোনো উত্তর দেয় আপনি এইচডি ভিডিও তাকে বানিয়ে দিবেন, সোজা কথা। আর যদি সে 4K ভিডিও প্রোভাইড করে তাহলে 4K সিকোয়েন্স আপনি তাকে করে দিবেন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে ঠিক আছে, আশা করছি আর কোশ্চেন নাই। আর সবাই একটু সুযোগ দিলে আমি আজকে বিদায় নেই। আমার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলুন 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 আমি একটু বলি। বলুন। বলছিলেন দুইটা ক্লাস করে আপনার কন্টাক্ট নাম্বারটা দিবেন। না না না, দুইটা ক্লাস হলে আমার আপন স্টুডেন্ট হয়নি এখন, আমি বলছি দুইটা ক্লাস করার পরের ক্লাসে। সো কন্ট্যাক্ট নাম্বার দিতে সমস্যা নাই, কন্ট্যাক্ট নাম্বার আমি দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছি আপনাদেরকে। জাস্ট দেখেন আজকে 72% জয়েন হয়েছে, দেখছেন? হ্যাঁ, আমি কন্ট্যাক্ট নাম্বার দিব, সমস্যা নাই, আমি 100, আচ্ছা পরবর্তী ক্লাসে 100% দিব, যারা পরবর্তী ক্লাসে জয়েন করবেন তাদেরকে 100% দিব। এটা গেল একটা। আর একটা বিষয় একটু হাইলাইট করে যাই, সবাই তো চলে গেছে আজকে, তারপর আপনাদেরকে দেখায় দিয়ে যাই। আমি আপনাদেরকে
আপনার ইউআই ল্যাব আপনাদের কাছে যে বিষয়গুলোতে কমিটেড হয়েছে, তার মানে কি আপনারা লাইভ ক্লাস করবেন এবং রেকর্ডেড ভিডিও পাবেন প্রত্যেকটা ক্লাসে, তাই না? সবাই এইভাবে কমিটমেন্ট নিয়ে এখানে আসছেন না? জি স্যার। সবকিছু পাচ্ছেন এবং সবকিছু সামনের দিকে পাবেন। আপনারা আমার ব্যক্তিগত জায়গা থেকে কিছু বিষয় পাবেন, সেটা আমি আপনাদেরকে দিব। এটা শুধুমাত্র তাদেরকে দিব যারা আমার ক্লাস নিয়মিত করবে, যারা আমার কথা শুনবে। কথা শুনবে বলতে কি, আমার হোমওয়ার্কটা ঠিকমতো দিবে, যাদেরকে দেখে আমার কাছে মনে হবে যারা অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং শিখতে আসছেন এখানে। তো আমার কিছু পার্সোনালি কিছু ভিডিও আমি রেডি করা আছে যেগুলা কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় আপনাদেরকে শেখাবে বা জানাবে। তো এই বিষয়গুলো আমি শুধু তাদেরকেই প্রোভাইড করব যারা নিয়মিত আমার ক্লাসে হোমওয়ার্কগুলো জমা দিবে। এই যে আমি এখানে কিছু ভিডিও তৈরি করে রাখছি, হাউ টু ইউজ রিভার্স ইন ভিডিওস, হ্যাঁ, ইম্পর্টেন্ট কিবোর্ড শর্টকাট, স্লো মোশন বিউটি, তারপর ওয়াটা পাল মানে পাল ভিডিও কি, এনটিএসসি ভিডিও কি, এটাকে প্যাল বলে আসলে। তো এই কিছু কিছু প্রত্যেকটা ক্লাসের উপর আমার কিছু কিছু ভিডিও রেডি করা আছে। এগুলো আমি শুধুমাত্র তাদেরকে প্রোভাইড করবো যারা আমার হোমওয়ার্ক দিবে, যারা আমার অ্যাসাইনমেন্ট জমা দিবে এবং নিয়মিত ভিডিও এডিটিংটা প্র্যাকটিস করবে। এর জন্য কোনো চার্জ লাগবে না, ফ্রি। হ্যাঁ, কিন্তু এটা দেওয়াটা আমি বন্ধ করে দিই। ভিডিও এডিট করতে যাই বা ভিডিও এডিট করি, তাদের কিন্তু অনেক ধরনের ভিডিও কোডেকের কথা শোনা হয়। হোয়াট ইজ একটা ফাইলের মধ্যে। হ্যাঁ, তো এইটার কারণটা কি, এটা দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণটা হচ্ছে আপনারা ভালো মতো যদি শিখতে পারেন, দ্যাটস ওয়াই এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে নতুন উদ্যোগ নিচ্ছি। এবং আপনারা ফার্স্ট ব্যাচ হবেন যাদেরকে আমি এটা প্রোভাইড করবো, হয়তো বা কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো এইভাবে। তো যদি হোমওয়ার্ক টোমওয়ার্ক ঠিক মতো দেন সবাই, তাহলে সবাইকে আমি এটা প্রোভাইড করবো। তো নেক্সট ক্লাসটা করেন আমি একটু কথা বলতে পারি স্যার? প্লিজ প্লিজ। স্যার এই যে আমি তো এডিটিং কোর্স আউটলাইন খেয়াল করতেছি, তো হ্যাঁ। আপনি কি পরবর্তীতে যেগুলো বাদ যাচ্ছে এটা আমাদের সুবিধার্থে আপনি যেটা যেটা প্রয়োজনীয় সেটা তো অবশ্যই মনে হয় এখন আমাদেরকে শেখাচ্ছেন। হ্যাঁ, যে আমি বলুন বলুন, কন্টিনিউ করুন। মানে সেটাই বলতে চাচ্ছিলাম যে বাদ কোর্স গেছে, আউটলাইনে বাদ যাচ্ছে কোনো বলতে কিছু টপিক আজকে আমাদের হিসেবে এই ক্লাসটা করার কথা ছিল, ঠিক আছে? আজকে আমরা এই ক্লাসটা করছি, এখানে কোনোটাই বাদ যায়নি। আমরা প্রিমিয়ার প্রো ইন্ট্রোডাকশন দেখলাম, আমরা প্রজেক্টের মধ্যে ডিটেলস জানলাম, ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট ভিডিও ফরম্যাটস, MP4, এমওভি, এগুলো কি এগুলো জানলাম, ইম্পোর্ট কিভাবে ইম্পোর্ট করে একটা ক্লিপের মধ্যে এটাও জানলাম, কিভাবে স্লো মোশন করে, কিভাবে ফ্লিপ ভিডিও করে, কিভাবে রিভার্স করে, সিলেকশন টুল, রেজর টুল, এই বিষয়গুলো আমরা জানলাম। ট্রিমিং ক্লিপ ট্রিম করে কিভাবে সেটাও জানলাম। তাহলে বাদ গেল কোনটা আজকে? কোনো পার্ট কি বাদ গেছে আজকে? হ্যাঁ, এখন আমি সেকেন্ড ক্লাসের এটা আমি খেয়াল করতেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এই সেকেন্ড ক্লাসের কিছুই আজকে হয়নি। এখন আমি বুঝিয়ে বলি তাহলে কেন এটা হলো। আপনাদের অলরেডি আপনারা এত স্লো আমার কাছে মনে হয়েছে, তো দ্যাটস ওয়াই আমি একটু স্লো যাচ্ছি আপনাদের জন্য। আমি একটা ক্লাস বাড়তি করাইতে হবে আপনাদেরকে, এটা হয়তো বা অন্য একটা ক্লাসের মাঝখানে ঢুকে আমি এটাকে কভার করব। আপনাদেরকে প্রথম ক্লাসে আমার এগুলো শেখানোর কথা ছিল, বাট প্রথম ক্লাস যখন আমি জয়েন করি আপনাদেরকে, আপনাদের কোশ্চেন দেখে আমি বুঝতে পারছি যে একটু স্লো যেতে হবে আমাকে, বুঝলেন? তাহলে মানে সবাই বুঝতে পারছেন তো বিষয়টা? জি স্যার। কাদের জন্য কি করা হচ্ছে? আপনাদের জন্য আমি স্লো গেছি, তার মানে একটা ক্লাস কিন্তু আপনি অলরেডি এক্সট্রা পাচ্ছেন, এবং যেটা একদমই ব্যক্তিগত জায়গা থেকে আমি দিচ্ছি। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ স্যার। জি, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। জি বলুন। হ্যাঁ ভাইয়া, আপনার হচ্ছে আমাদের এখানে কারেন্ট ছিল না, বুঝছেন? আমি ক্লাসটা করতে পারি না। ক্লাসটা কি আমি আরেকবার পাবো? হ্যাঁ, রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা ফেসবুক গ্রুপে আপলোড থাকবে, পুরো ক্লাসটাই দেখতে পারবেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, আমি রেকর্ডিংটা অফ করছি। সো আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা হবে